আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ এবং ভালো আছো। তোমাদের সবাইকে আজকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইবিআই কোর্সের অর্থাৎ ইংলিশ, বাংলা অ্যান্ড আইসিটি কোর্সের ইংলিশ ক্লাসে। তোমাদের সাথে শিক্ষক হিসেবে আছি আমি সাজিদুর রহমান। বর্তমানে লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেখো ভাইয়া, আজকে আমাদের এই কোর্সটি নাম হচ্ছে কি ইবিআই ইংলিশ, বাংলা, আইসিটি। এই কোর্সটি নামানোর মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের হাতে আর বেশি সময় নেই। তোমরা অল্প সময় কিভাবে তোমার প্রিপারেশনটা নিতে পারো, কিভাবে কি একদম অল্প সময় তোমার যা আছে ইংরেজি, বাংলা, আইসিটির সব শেষ হয়ে যাবে আমাদের এই একটি কোর্সের মাধ্যমে। সাপোজ আমি আজকে হচ্ছে কি বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করবো এই ক্লাসে। এই ক্লাসে আমরা লেকচার 1-এ আলোচনা করব হচ্ছে কি, আমরা কিন্তু জানি আমাদের বোর্ড বোর্ড প্রশ্নে শুরুতে আমাদের কি 1 নম্বরে আর 2 নম্বরে কি একটা সিন প্যাসেজ আসে। 1 নম্বর কি এই সিন প্যাসেজ থেকে এমসিকিউ সলভ করতে হয়, এমসিকিউ সলভ করতে হয়। এবং 2 নম্বরে কি 2 নম্বরে ওই সিন প্যাসেজ থেকে যেই প্যাসেজটা তোমার বই থেকে আসবে এখান থেকে কি কোশ্চেন সলভ করা লাগে, কোশ্চেন সলভ করা লাগে। আমরা অলরেডি অনেকে হয়তো আমাদের প্যাসেজগুলো পড়েছি, কিন্তু কিভাবে অ্যান্সার করতে হবে, কিভাবে প্রশ্নগুলো আসে এটা ভালোভাবে জানি না। আমরা আজকে লেকচার 1-এ হচ্ছে এই সিন প্যাসেজ নিয়ে আলোচনা করব। এই একইভাবে লেকচার 2, 3, 4, 5 এভাবে আমাদের কি ইংরেজি ফার্স্ট পেপারের উপরেও একদম পূর্ণাঙ্গ প্রস্তুতিমূলক ক্লাস হবে, ইংরেজি সেকেন্ড পেপারের উপরেও পূর্ণাঙ্গ প্রস্তুতিমূলক ক্লাস হবে। এই ক্লাস আমরা এক এক দিন এক একটা নতুন নতুন টপিক সম্পর্কে বিস্তারিত জানবো, যেখানে তোমার বইয়ের সকল কিছু, তোমার সিলেবাসের সকল কিছু সুন্দরভাবে কভার করা হবে। এই ক্লাস করার মাধ্যমে তোমার কি হবে, তোমার যে ল্যাকিংসগুলো আছে, হয়তো তুমি ক্লাসে পড়িয়েছে ভালোভাবে বুঝতে পারোনি, এই ক্লাসগুলোর মাধ্যমে কি ওই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তোমার ফ্লো চার্ট বলো, রিটেন বলো, যা কিছু আছে এই ইবিআই এখানে কি শেষ হয়ে যাবে। তোমার বাংলার উপরে যা আছে, ইংলিশের উপরে যা আছে, আইসিটির উপরে যা আছে, তোমরা ওভারঅল একটা ধারণা পাবে। যেহেতু তোমাদের হাতে সময় খুবই অল্প, এখন একদম শুরু থেকে শেষ পর্যন্ত করা সম্ভব হচ্ছে না, এই ক্ষেত্রে কি তোমরা এই কোর্সটি নিয়ে লাভবান হবে এবং খুব ভালোভাবেই শেষ করতে পারবে আশা করছি। চলো আমরা তাহলে আজকে আর দেরি না করে আমাদের ইবিআই কোর্সের প্রথম ক্লাস ইংলিশ, হ্যাঁ, ইংলিশ ফার্স্ট পেপার শুরু করি। ইংলিশ ফার্স্ট পেপার আজকে আমরা বলেছি আমরা সিন প্যাসেজ যেটা তোমাদের আসে শুরুতেই, ওই সিন প্যাসেজটা নিয়ে আলোচনা করব। আমরা জানি কি সিন প্যাসেজ থেকে 8টা থেকে 10টা কি আসে, বোর্ড ভেদে 10টা এমসিকিউ আসে, তারপর 5টা অ্যান্সারিং কোশ্চেন আসে। কিছু কিছু বোর্ডে 8টা পর্যন্ত আসার রেকর্ড কিন্তু আছে। আমরা দেখব যে কিভাবে একটা সিন প্যাসেজ আমরা পড়ব এবং কিভাবে সেটা সলভ করব। ওকে, আমরা চেষ্টা করব হচ্ছে কি খুব ভালোভাবে অল্প সময়ের মধ্যে তোমার এই দুইটা ক্লিয়ার করে দেওয়ার। ওকে ভাইয়া, তাহলে দেখো, যদি তোমাদের সামনে তোমার প্রশ্ন পাওয়ার পরে এইরকম একটা কি দেখবে, এরকম একটা টেক্সট দেখবে। প্রশ্ন পাওয়ার পরে টেক্সট দেখার পরে শুরুতে তোমার যদি কমন পড়ে আর আনকমন পড়ে এইটা ব্যাপার না, আশা করছি তোমাদের সকলের কমন পড়বে, কারণ কি এই বইটা তোমাদের কাছে 2 বছর ছিল। তোমরা যারা আমাদের একাডেমিক টু অ্যাডমিশন ক্লাস করেছো অথবা আমাদের ইংরেজি মাইক্রো কোর্সটা কিনেছো, তারা কিন্তু জানো যে আমরা প্রত্যেকটা লেসন কিভাবে ধরে ধরে একদম অ্যানালাইসিস করে করে পড়িয়েছি। এখন আমরা ওই ধারাবাহিকতা এইটা আরেকবার পড়ব। হয়তো আমরা একদম ইনডেপথ আলোচনা করব না, কিন্তু আমাদের পরীক্ষা হলে কিভাবে পড়তে হবে, কিভাবে পয়েন্ট আউট করতে হবে, কিভাবে অ্যান্সার করা লাগবে, আমরা সেটাই দেখব। চলো আমরা এটা শুরু করি। দেখো, শুরুতে আসছে রিড দ্য প্যাসেজ এন্ড অ্যান্সার দ্য কোশ্চেন এ এন্ড বি। আমরা জানি কি এতে আসবে এমসিকিউ, এতে আসবে এমসিকিউ, আর বিতে আসবে কি কোশ্চেন, বিতে আসবে কোশ্চেন। তাহলে আমরা দেরি না করে এটা পড়ার চেষ্টা করি, একটু ভালোভাবেই পড়বো, যেহেতু কি আমাদের হাতে আজকে এই দুটা নিয়ে সময় আছে, অন্য ক্লাস আমাদের করার তারা নাই, সুতরাং আমরা একটু টাইম নিয়ে পড়ার চেষ্টা করব। দেখো, এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট মানে কি ভাইয়া, বয়ে আনা। ব্রিং অ্যাবাউট মানে কি বয়ে আনা। এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার। মানে কি এডুকেশন মানে কি শিক্ষা। এডুকেশন এইমস মানে কি লক্ষ্য করা, অর্থাৎ শিক্ষার লক্ষ্য হচ্ছে বয়ে আনা। কি বয়ে আনা, একটা পজিটিভ, একটা পজিটিভ বলতে এখানে ভালো। আমরা জানি একটা মানুষের দুইটা দিক রয়েছে, একটা মানুষের না, প্রত্যেকটা জিনিসেরই একটা হচ্ছে পজিটিভ দিক, আরেকটা হচ্ছে নেগেটিভ দিক। পজিটিভ দিক হচ্ছে ভালো দিক, নেগেটিভ দিক হচ্ছে কি খারাপ দিক। সুতরাং শিক্ষা আমরা কেন করি, আমরা বলি না অনেক সময় এই শিক্ষিত একটা ছেলে আসছে, এই তুই মূর্খর মতো কথা বলিস কেন। যদি কেউ কি গালিগালাজ করে তখন আমরা বলি কি এই তুই মূর্খর মতো কথা বলিস কেন। আর অনেক সময় দেখবে কি যে শিক্ষিত মানুষরা চুপচাপ থাকে, তারা যে কারোর সাথে যে কোনো কিছুতে জ্ঞানজাম করে না। বলছে আবার অনেকে বলে তুমি শিক্ষিত, তুমি এই কাজটা করতে পারো না। অর্থাৎ শিক্ষিত মানুষ সবসময় কি করবে, শিক্ষিত হয় হচ্ছে তার বিহেভিয়ারে, তার আচরণে একটা পজিটিভ পরিবর্তন নিয়ে আসার জন্য। আর এই পজিটিভ পরিবর্তন নিয়ে আসা এটাই কি শিক্ষার মূল উদ্দেশ্য, এখানে এটাই বলে দিয়েছে।
তারপর দেখো ইট হেল্প আস ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইফস, এখানে কিন্তু কি লাইফস বলছে, অ্যাজ ওয়েল অ্যাজ মানে কি ভাইয়া এবং অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সোসাইটি উই লিভ ইন বলছে ইট হেল্পস আস, এটা আমাদের কি করে সাহায্য করে, কিসে সাহায্য করে, টু ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইফ, আমাদের জীবন পরিবর্তন করতে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সোসাইটি উই লিভ ইন, এবং কি আমাদের জীবনের পাশাপাশি সমাজকে পরিবর্তন করতে, কোন সমাজকে, যেই সমাজে আমরা বসবাস করি, যেই সমাজে কি আমরা বসবাস করি। তারপর আসো এডুকেশন দ্যাট ডাজ নট ইলুমিনেট মানে কি ভাইয়া আলোকিত করা, ইলুমিনেট মানে কি আলোকিত করা। যেহেতু তোমাদের এইচএসসির পর একটা অ্যাডমিশন সিজন আছে, সেই ক্ষেত্রে স্টিল আমাদের কাছে একটু হলেও সময় আছে ভাইয়া, এই সময়টা তোমরা কি করবে, তোমরা ওয়ার্ড মিনিং, বিশেষ করে তুমি মোটামুটি শিওর থাকতে পারো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি কিন্তু কি আমি হচ্ছে বি ইউনিটে 758তম হয়েছিলাম আর ডি ইউনিটে 96তম হয়েছিলাম, অর্থাৎ আমি কিন্তু দুইটা ইউনিটেই চান্স পেয়েছি। সুতরাং আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি তোমার অ্যাডমিশন টেস্টে তোমার এই বই থেকে ওয়ার্ড মিনিং আসবে। সুতরাং আমরা যেহেতু জানি ওয়ার্ড মিনিংয়ে 5 নাম্বার তো সরাসরি আছে, তার পাশাপাশি পুরো অ্যান্সারটা করতে তোমার ওয়ার্ড মিনিং লাগবে। ওকে, সিন প্যাসেজ আসুক আনসিন প্যাসেজ আসুক পুরো অ্যান্সার, আর 5 নাম্বার তো তোমার সরাসরি ওয়ার্ড মিনিং আসবেই, ওয়ার্ড মিনিং তার পাশাপাশি কি সেন্টেন্স মেকিং ওই ওয়ার্ডটা দিয়ে, 5টা পুরো বই থেকে। সুতরাং এইসব জিনিস কিন্তু কি খুব ইম্পর্টেন্ট। আবার এটা কিন্তু কি ইলুমিনেট, এটা স্পেলিংয়ের জন্য ইম্পর্টেন্ট, স্পেলিং কিন্তু আসে। Education that does not illuminate our minds or does not inspire মানে কি অনুপ্রাণিত করা, এডুকেশন দ্যাট ডাজ নট ইলুমিনেট আওয়ার মাইন্ড, এডুকেশন শিক্ষা যেটা আমাদের কি মনকে আলোকিত করে না, অর ডাজ নট ইন্সপায়ার আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, এবং কি আমাদের কি কমিউনিটি মানে কি সম্প্রদায়, আমাদের সমাজ, আমাদের চারদিকে যে পরিবেশ আছে ওইটা, এবং কি ওই শিক্ষা, যে শিক্ষা আমাদের কি করে না আলোকিত করে না, এবং কি আমাদের কি করে না অনুপ্রাণিত করে না, কিসের জন্য, ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, আমাদের সমাজের জন্য, আমাদের পরিবেশের জন্য, আমাদের সম্প্রদায়ের জন্য কাজ করতে আমাদের অনুপ্রাণিত করে না, ইজ নট কমপ্লিট অ্যাট অল, এই শিক্ষা কি পরিপূর্ণ না। অর্থাৎ শিক্ষা তখনই পরিপূর্ণ হবে যখন কি এটা আমাদের মনকে আলোকিত করবে এবং আমাদের অনুপ্রাণিত করবে, কিসে অনুপ্রাণিত করবে, আমাদের সমাজের জন্য, আমাদের সম্প্রদায়ের জন্য কাজ করার জন্য। যদি অনুপ্রাণিত না করে, আমাদের মনকে যদি আলোকিত না করে, তাহলে এটা কি একটা পূর্ণাঙ্গ শিক্ষা নয়। এটা বলছে কমিউনিটি ইজ নট কমপ্লিট অ্যাট অল, এটা কোনো মতেই কি কোনো পূর্ণাঙ্গ শিক্ষা না। তারপর আসি আমরা এডুকেশন ইজ নট অল অ্যাবাউট গেটিং গ্রেডস, এডুকেশন গ্রেড মানে কি ওই যে আমার সার্টিফিকেট A+B+, ওইটা মানে কি এডুকেশন শুধুমাত্র কি আমাদের গ্রেড বা মার্কস পাওয়া পর্যন্তই না, অর রিসিভিং সার্টিফিকেটস, আমাদের কি সার্টিফিকেট পাওয়া পর্যন্ত কি এডুকেশন না, যে আমরা তুমি A+ পাইলা কিন্তু তোমার চরিত্র ঠিক নাই, হ্যাঁ তুমি গালাই গালাজ করো, এটা কিন্তু কি আদৌ এডুকেশন না। এবং কি তুমি একটা সার্টিফিকেট পেলা, তুমি BA পাস IE পাস, এগুলো কিন্তু কি আদৌ এডুকেশনের মূল লক্ষ্য না। উই ইউজ এডুকেশন টু মেক লাইফ বেটার, আমরা কি এডুকেশন কেন ব্যবহার করি, টু মেক লাইফ বেটার, আমাদের জীবনকে কি আরো অধিকতর ভালো করার জন্য, আরো অধিকতর সুন্দর করার জন্য। আমরা কি শুধু কি অনেকে চিন্তা করে যে শুধু A+ পাইলে মনে হয় কি শিক্ষা হয়ে গেছে, কিন্তু না, শুধুমাত্র A+ বা সার্টিফিকেট পেলে শিক্ষা হয় না, আমাদের কি করতে হয়, তার পাশাপাশি এডুকেশন আমাদের কি করে জীবনকে আরো সুন্দর করে তোলে। উই আর এক্সপেক্টেড টু অ্যাপ্লাই দ্য নলেজ, আমাদের কি উই আর এক্সপেক্টেড আমাদের দ্বারা আশা করা হয়, এটা প্যাসিভ ভয়েসে, আমরা যখন এটা বইয়ে করিয়েছি একদম ভেঙে ভেঙে করিয়েছি, কিন্তু এখন আমাদের যেহেতু ভাইয়া একটা ক্লাস আমরা পুরো শেষ করব, আমরা সুন্দরভাবে করি, এটা প্যাসিভ ভয়েসে আছে। উই আর এক্সপেক্টেড টু অ্যাপ্লাই দ্য নলেজ, স্কিল অ্যান্ড ভ্যালুস দ্যাট উই লার্ন ইন দ্য ক্লাসরুম ইন আওয়ার এনগেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইফস আউটসাইড। দেখো এইখানে বড় একটা সেন্টেন্স, আমরা ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করি। উই আর এক্সপেক্টেড, আমাদের দ্বারা আশা করা হয়, কারা আশা করে, আমাদের কি আমাদের সমাজ আশা করে, দেশ আশা করে, পরিবার আশা করে। উই আর এক্সপেক্টেড টু অ্যাপ্লাই দ্য নলেজ, স্কিল, নলেজ মানে কি জ্ঞান, অ্যান্ড ভ্যালুস মানে কি মূল্যবোধ, দ্যাট উই লার্ন ইন দ্য ক্লাসরুম, আমাদের দ্বারা কি এক্সপেক্ট করা হয়, কি এক্সপেক্ট করা হয়, যেই জ্ঞানটা, যেই দক্ষতাটা এবং কি যেই মূল্যবোধগুলো আমরা ক্লাসরুমের মধ্যে শিখি, লার্ন মানে কি শেখা, ক্লাসরুমের মধ্যে শিখি, ইন আওয়ার এনগেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইস আউটসাইড, যেটা কি করবে, আমরা কি করব, আমরা ওই পৃথিবীর সাথে এটা কি একত্রিত করব, ওই পৃথিবীতে আমরা ব্যবহার করব, যেই পৃথিবীটা কি ক্লাসরুমের বাইরেও কি করে, ক্লাসরুমের বাইরে, এই লাইন মানে কি অবস্থান করা, ক্লাসরুমের বাইরেও অবস্থান করে। অর্থাৎ আমরা ক্লাসরুমের মধ্যে যে শিক্ষাটা শিখি সেটার মতো ক্লাসরুমের মধ্যে রাখলেই হবে না, এই ক্লাসরুমের বাইরেও যে একটা জগৎ আছে, পৃথিবী আছে, সেইখানে ওই জ্ঞানটা, ওই মূল্যবোধটা, ওই দক্ষতাটা কি করতে হবে, আমার প্রয়োগ করতে হবে সকলের ভালোর জন্য।
অ্যান্ড উই ক্যান ডু সো মেনি ইন ডিফারেন্ট ওয়েস। এবং কি আমরা এই কাজটা, এই কাজ বলতে কি কাজটা, ওই যে ভালো কাজটা, যে পৃথিবীর সকলের উন্নয়ন করা, কমিউনিটিকে হেল্প করা, হ্যাঁ ওটা কি করতে পারি, উই ক্যান ডু ইন মেনি ডিফারেন্ট ওয়েজ, আমরা বিভিন্ন উপায়ে এটা করতে পারি। কিভাবে দেখো, লেটস হ্যাভ এ লুক, চল একটু দেখি এট হাউ এডুকেশন ওয়ার্ক, শিক্ষা কিভাবে কাজ করে। চলো একটু দেখি যে শিক্ষাটা আসলে কিভাবে কাজ করে। যে আমরা একটা সার্টিফিকেট পাইলাম, একটা ভালো একটা মার্কস পেলাম, এটাই কি শিক্ষা? না। চলো আমরা একটু দেখি শিক্ষাটা আসলে কি, এটার শিক্ষার মূল উদ্দেশ্য কি। এখান থেকে আমাদের আরেকটা জিনিস শুরু হয়ে গেল, একটু মনোযোগ দিয়ে শিখবে, এটা কিন্তু তোমাদের জন্য খুবই খুবই জরুরি। লার্নার্স, এখানে কিন্তু কি একটা অ্যাপোস্ট্রফি এস আছে, যেহেতু এখানে লাস্টে এস আছে সুতরাং এটা দেওয়ার দরকার নাই। লার্নার সিভিক এনগেজমেন্ট, সিভিক মানে কি নাগরিক, আর এনগেজমেন্ট কি সম্পৃক্ততা। লার্নার্স মানে কি, হ্যাঁ এখানে ছাত্রদের শিক্ষার্থীদের বোঝানো হয়েছে, আমাদেরকে বোঝানো হয়েছে লার্নার্স দ্বারা। এক মিনিট ভাইয়া। লার্নার সিভিক এনগেজমেন্ট ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড, অ্যাপ্রিসিয়েটেড মানে কি প্রশংসা করা, হাইলি অ্যাপ্রিসিয়েটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে কি শিক্ষার্থীদের যে নাগরিক সম্পৃক্ততা, নাগরিক হিসেবে শিক্ষার্থীদের যে দায়িত্ব পালন, এটাকে কি সারা বিশ্ব জুড়ে কি করা হয়, অ্যাপ্রিসিয়েটেড করা হয়, প্রশংসা করা হয়। অর্থাৎ শিক্ষার্থীদের নাগরিক সম্পৃক্ততাকে কি সারা বিশ্বে সমাদৃত, সকলে এটা প্রশংসা করে। সিভিক এনগেজমেন্ট মিনস, এখন তোমাদের মধ্যে অনেকেরই থাকে যে ভাইয়া সিভিক এনগেজমেন্ট বা নাগরিক সম্পৃক্ততা কি। এই দেখো এখানে এগুলো থেকে কিন্তু কি দেখবা, যখন তোমরা অ্যান্সার করবা এগুলো থেকে কিন্তু কি কোশ্চেন আসার সম্ভাবনা খুবই বেশি থাকে। আমরা আজকে অ্যান্সারিং কোশ্চেন শিখবো কিন্তু। সিভিক এনগেজমেন্ট মিনস, সিভিক এনগেজমেন্ট বলতে বোঝায় ওয়ার্কিং টু মেক এ ডিফারেন্স, কি একটা ভিন্ন ধর্মী কিছু করার জন্য কাজ করা ইন দ্য সিভিক লাইফ, আমাদের নাগরিক জীবনে। অর্থাৎ সিভিক এনগেজমেন্ট, নাগরিক সম্পৃক্ততা বলতে কি বোঝায়, আমাদের নাগরিক জীবনে হ্যাঁ কিছু ব্যতিক্রম কিছু করার জন্য কাজ করা। অবশ্যই ব্যতিক্রম জিনিসটা কি হবে, সকলের ভালোর জন্য হবে। দ্য পাবলিক, এখন বলছে দেখো সিভিক লাইফটা কি, সিভিক লাইফটা হচ্ছে দ্য পাবলিক লাইফ অফ সিটিজেন, সিটিজেনের যে পাবলিক লাইফ আছে, ব্যক্তিগত প্রত্যেকের একটা জীবন আছে না, প্রত্যেকের জীবনের বাইরে যে একটা পাবলিক লাইফ থাকে, অর্থাৎ সমাজের জীব হিসেবে, সামাজিক জীব হিসেবে যে মানুষের একটা লাইফ থাকে সামাজিকতা রক্ষার ক্ষেত্রে, ওটা কি সিভিক লাইফ। অ্যাজ কনস্ট্রাক্টেড উইথ প্রাইভেট অর পার্সোনাল লাইফ, অ্যাজ কন্ট্রাস্টেড উইথ প্রাইভেট অর কি পার্সোনাল লাইফ, এটা কি প্রাইভেট এবং পার্সোনাল লাইফের পাশাপাশি থাকে। দেখো অফ দ্য কমিউনিটি ইউজিং নলেজ, স্কিল, ভ্যালিউস অ্যান্ড মোটিভেশন। দেখো এটা হচ্ছে কি আমরা একটু পরে পড়ি, এটা কি আমরা জাস্ট এই সিভিক লাইফ কাকে বলে এটার হচ্ছে কি আমরা ডেফিনেশনটা এখানে পড়ে রাখলাম। যদি আসে হোয়াট ইজ সিভিক লাইফ, তখন তোমরা এটা দিতে পারো, সিভিক লাইফ ইজ দ্য পাবলিক লাইফ অফ দ্য সিটিজেন্স অ্যাজ কনস্ট্রাক্টেড উইথ প্রাইভেট অর পার্সোনাল লাইফ। ওকে, তাহলে আমরা দেখি সিভিক এনগেজমেন্ট মিনস ওয়ার্কিং টু মেক এ ডিফারেন্স ইন দ্য সিভিক লাইফ। সিভিক এনগেজমেন্ট বলতে কি বোঝায়, আমাদের নাগরিক জীবনে ব্যতিক্রম কিছু করার জন্য কাজ করা, অফ দ্য কমিউনিটি ইউজিং নলেজ, এবং কি কমিউনিটির জন্য এবং সম্প্রদায়ের জন্য কি ব্যবহার করে, আমাদের জ্ঞানকে ব্যবহার করে, স্কিল দক্ষতাকে ব্যবহার করে, ভ্যালুস মূল্যবোধকে ব্যবহার করে, অ্যান্ড মোটিভেশন আমাদের যে অনুপ্রেরণা আছে সেটাকে ব্যবহার করে। অর্থাৎ সমাজে কিছু কি করতে হবে, ব্যতিক্রমী কিছু করতে হবে, একটা ডিফারেন্স নিয়ে আসতে হবে। এখানে ডিফারেন্স বলতে একটা পজিটিভ চেঞ্জকে বোঝাচ্ছে। এই পজিটিভ চেঞ্জকে আমরা কি কি ব্যবহার করে নিয়ে আসবো, আমাদের যে জ্ঞান আছে, আমাদের স্কিল বা দক্ষতা আছে, ভ্যালুস বা মূল্যবোধ আছে, এবং কি মোটিভেশন অনুপ্রেরণা আছে, এগুলোকে একত্রিত করে সমাজে একটা পজিটিভ চেঞ্জ নিয়ে আসবো। এটা কি সিভিক এনগেজমেন্ট। তারপর দেখো সিভিক এনগেজমেন্ট প্রমোট মানে কি, এখানে বাড়িয়ে দেয় আমাকে বোঝাচ্ছে। সিভিক এনগেজমেন্ট প্রমোট দ্য কোয়ালিটি অফ লাইফ, সিভিক এনগেজমেন্ট কি করে, নাগরিক সম্পৃক্ততা আমাদের জীবনের কি মানকে উন্নত করে, ইন এ কমিউনিটি এবং একটি সম্প্রদায়ের মাধ্যমে, বাই কন্ট্রিবিউটিং টু দ্য ইমপ্রুভমেন্ট, কন্ট্রিবিউটিং মানে কি অবদান রাখা, কিভাবে অবদান দেখে, কিসের ক্ষেত্রে, ইমপ্রুভমেন্ট অফ হেলথ আমাদের কি স্বাস্থ্যর উন্নতি করে, অ্যান্ড ওয়েলবিং অফ দ্য পিপল এবং মানুষের কি করে কল্যাণ করে। অর্থাৎ সিভিক এনগেজমেন্ট কি করে, স্বাস্থ্যের উন্নতি ঘটায়, মানুষের কল্যাণ করে, এর ফলে কি আমাদের কোয়ালিটি অফ লাইফ বেড়ে যায়। ভাইয়া এইগুলো হচ্ছে কি তোমরা সুন্দরভাবে পড়বা, ওয়ার্ড মিনিং ধরে ধরে পড়বা, তারপর অ্যান্সার করার চেষ্টা করবা, কারণ কি এখান থেকে কিন্তু আমাদের অ্যান্সার করা লাগবে। তারপর সিভিক্যালি মানে কি নাগরিকভাবে, সিভিক্যালি এনগেজ ইন্ডিভিজুয়াল রিকগনাইজ, সিভিক্যালি এনগেজ ইন্ডিভিজুয়াল অর্থাৎ কি নাগরিকতার সাথে যেই মানুষগুলো কি হ্যাঁ সম্পৃক্ত, তারা কি করে রিকগনাইজ চিনতে পারে বা বুঝতে পারে, দেমসেলফ তারা নিজেদের, অ্যাজ মেম্বার অফ এ লার্জার কমিউনিটি
মানে কি যারা কি নাগরিকতার সাথে সম্পৃক্ত ওই মানুষরা নিজেদের কি করতে পারে, রিকগনাইজ করতে পারে, চিনতে পারে কি হিসাবে, তারা নিজেদের কি হিসাবে বিবেচনা করে একবার চিন্তা করো, অ্যাজ দ্য মেম্বার অফ এ লার্জার সোশ্যাল কমিউনিটি, একটা কি বড় একটা সামাজিক সম্প্রদায়ের অংশ মনে করে নিজেকে। নিজেকে যখন তুমি একটা বড় একটা সামাজিক অংশ মনে করবা, তখন কিন্তু তুমি ওই সমাজে খারাপ কিছু করতে পারবা না। আর যারা এই নাগরিকতার সাথে সম্পৃক্ত থাকে ওই শিক্ষিত মানুষজন কি করে, সবসময় নিজেকে বড় একটা কমিউনিটির, একটা সামাজিক কমিউনিটির অংশ মনে করে। তারা কিন্তু সবসময় কি থাকে, সচেতন নাগরিক এবং সুশীল নাগরিকের ভূমিকাটা পালন করে। দেখো, অ্যান্ড আর কনসার্ন অ্যাবাউট সিভিক ইস্যুস, এবং কি তারা কনসার্ন মানে কি, তারা এখানে সচেতনতা বোঝাচ্ছে। কনসার্ন মানে হচ্ছে কি চিন্তিত, কিন্তু এখানে কি থাকে, সচেতনতাকে বোঝাচ্ছে। এবং তারা কি সচেতন থাকে অ্যাবাউট সিভিক ইস্যুস, সিভিক কি নাগরিক বিভিন্ন ব্যাপারে, নাগরিক বিভিন্ন কি কর্মকাণ্ডে তারা কি থাকে, সচেতন থাকে। তারা সবসময় সজাগ একটা দৃষ্টি রাখে যে সমাজে ভালো হচ্ছে না মন্দ হচ্ছে, সমাজ কোন দিকে যাচ্ছে। এরা কিন্তু সবসময় সুশীলরা বা শিক্ষিত মানুষ কিন্তু কি এটা রাখে। দেখো, তুমি যদি মূর্খ হও, যেমন আমাদের দেশে অনেক নেতারা আছে মূর্খ, তাদের এই মূর্খতার কারণে কি দেশ আরো মূর্খ হচ্ছে। এখন যদি দেখো যে নেতারা যদি কি হয়, শিক্ষিত হয়, তারা যদি এই সিভিক এনগেজমেন্টের সাথে সম্পৃক্ত থাকে, তাদের মধ্যে যদি এই শিক্ষার মূল আলো থাকে, তারা কি কখনো খারাপ কিছু করতে পারবে না। তারা নিজেরাও নিজেদের কি করতে পারবে, একটা বড় একটা সমাজের অংশ মনে করবে। এর ফলে তারা সমাজে কোনো ক্ষতি করতে পারবে না। তারা সমাজের প্রত্যেকটা ব্যাপার নিয়ে কনসার্ন থাকবে, উদ্বিগ্ন থাকবে, চিন্তিত থাকবে, প্রত্যেকটা জিনিস নিয়ে তারা সচেতন থাকবে। দে কনসিডার দ্যামসেলফ রেসপন্সিবল সিটিজেন। রেসপন্সিবল মানে কি দায়িত্ববান। তারা কনসিডার মানে কি বিবেচনা করা। তারা নিজেদের কি বিবেচনা করে, তারা নিজেদের বিবেচনা করে একজন দায়িত্ববান সিটিজেন হিসেবে। হু টেক অ্যাকশন অর রেইজ দেয়ার ভয়েসেস, যে কি করে টেক অ্যাকশন মানে কি প্রতিবাদ করে, হ্যাঁ হ্যাঁ, এবং কি রেইজ ভয়েসেস বলতে কি বোঝায়, তাদের আওয়াজ উঠায়। কিসের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং আওয়াজ উঠায়, অ্যাগেন্স্ট ইনজাস্টিস অন্যায়ের বিরুদ্ধে, তারপর কি ডিসক্রিমিনেশন বৈষম্যের বিরুদ্ধে, অ্যান্ড আদার ফর্ম অফ সোশ্যাল ইলস, এবং কি অন্যান্য সামাজিক ব্যাধির বিরুদ্ধে। অর্থাৎ তুমি যদি কি একজন সামাজিকতার সাথে সম্পৃক্ত সচেতন নাগরিক হও, যে সোশ্যাল ইস্যুগুলো নিয়ে উদ্বিগ্ন থাকে, সেই সবসময় কি করে, সে সবসময় হচ্ছে সামাজিক যে ব্যাপার স্যাপার আছে ওইগুলো নিয়ে সচেতন একটা দৃষ্টি রাখে, সজাগ থাকে। সে সমাজ যাতে কি অধপতনের দিকে না যায় সেদিকে সবসময় কি সতর্কতামূলক দৃষ্টিভঙ্গি রাখে। ওকে, দেখো এই যে এইভাবে যদি আমরা এই পৃষ্ঠাটা পড়লাম, এখানে কি প্রত্যেকটা জিনিস পড়বা আর নিজের মাথার মধ্যে রাখার চেষ্টা করবা। বিশেষ করে বাংলাটা তোমরা মাথায় রাখার চেষ্টা করবা, তাহলে তোমার অ্যান্সার কোশ্চেন করতে খুব ইজি হয়ে যাবে। আর যেহেতু এটা তো কোশ্চেনটা তোমার সামনেই থাকবে, সমস্যা তো নাই, যতবার দরকার হবে বারবার দেখবা, সমস্যা তো নাই। কিন্তু ভাইয়া এই ক্ষেত্রে কিন্তু তোমার ওয়ার্ড মিনিংটা খুব ভালোভাবে জানা থাকা লাগবে। যদি ওয়ার্ড মিনিং জানো তাহলে ধরতে পারো কি তোমার 70% পারা শেষ। যে ওয়ার্ড মিনিং পারবে প্লাস যার একটু কনফিডেন্স থাকবে তার ধরো একদম 100% না হলেও সে অ্যাটলিস্ট A+ চোখ বন্ধ করে পাবে। ওকে, এই ক্ষেত্রে কিন্তু সচেতন থাকতে হবে ভাইয়া। ইংলিশটা কিন্তু হেলাফেলা করা যাবে না, কারণ তুমি যেইখানে পরীক্ষা দাও না কেন, তুমি সায়েন্স হও, আর্টস হও, কমার্স হও, যা হও না কেন, তোমার কিন্তু এই ক্ষেত্রে খুবই সচেতন থাকা লাগবে। ইংলিশের ক্ষেত্রে প্রায় প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় কিন্তু কি ইংলিশ থেকে প্রশ্ন আসেই। এবার দেখো, ইন সিভিক এনগেজমেন্টে বা নাগরিক সম্পৃক্ততায় ইস্যুস অফ পাবলিক কনসার্ন আর ক্রুশাল। মানুষের উদ্বেগের জিনিসগুলো কি বা উদ্বেগের বিষয়গুলো কি খুবই ক্রুশাল মানে কি গুরুত্বপূর্ণ। এখানে শুধু গুরুত্বপূর্ণ না, আমরা জানি কি ইম্পর্টেন্ট মানে হচ্ছে কি গুরুত্বপূর্ণ। ভেরি প্লাস ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট মানে হচ্ছে ক্রুশাল, ভেরি ইম্পর্টেন্ট মানে কি ক্রুশাল। ওকে, তার মানে কি সিভিক এনগেজমেন্টে ইস্যুস অফ পাবলিক কনসার্ন আর ক্রুশাল মানে কি মানুষের বা সমাজের মানুষের বা জনগণের উদ্বেগের বিষয়গুলো কি খুবই গুরুত্বপূর্ণ। সিভিক এনগেজমেন্টের মধ্যে থাকে ইন্ডিভিজুয়াল মানে কি ইন্ডিভিজুয়াল হচ্ছে ব্যক্তিগত বা একজন মানুষ, হ্যাঁ ইন্ডিভিজুয়াল মানে কি ব্যক্তি, ইন্ডিভিজুয়াল অর গ্রুপ অ্যাক্টিভিটিস, অর্থাৎ ব্যক্তিগত কাজকর্ম অথবা কি দলীয় কাজকর্ম টু প্রোটেক্ট পাবলিক ইন্টারেস্ট, মানুষের কি জনগণের যে স্বার্থ আছে জনগণের স্বার্থকে রক্ষা করার জন্য। অ্যান্ড চেঞ্জ দ্য ওয়ে দ্য কমিউনিটি ভ্যালুস ইটসেলফ, এবং কি চেঞ্জ দ্য ওয়ে ওই জিনিসটাকে ওই পথকে বা ওই পন্থাকে পরিবর্তন করা
যেই পন্থায় দ্য কমিউনিটি ভ্যালুস ইটসেলফ, সমাজ কি নিজেকে মূল্যায়ন করে। দেখো এক একটা সমাজ এক একভাবে নিজেকে মূল্যায়ন করে। এখন তোমরা যারা হিউম্যানিটিসে পড়ো, তোমরা সোশ্যাল ওয়ার্কে একটা জিনিস পড়বা বা সমাজ বিজ্ঞানে একটা মূল্যবোধ বলতে একটা জিনিস বলবা। মূল্যবোধ কিন্তু ভিন্ন জিনিস, এক একটা জায়গায় এক এক রকম হতে পারে। এই যে ভ্যালুস, মূল্যবোধ, হ্যাঁ, এক একটা সমাজে এক এক রকম মূল্যবোধ হতে পারে। কিছু সমাজে আছে কি, যেমন ঢাকার মানুষের চলাফেরা একরকম, জিন্স পরে, ওয়েস্টার্ন ড্রেস পরে, কিন্তু তুমি যদি গ্রামে গিয়ে জিন্স ওয়েস্টার্ন ড্রেস পরো, এটা কিন্তু ভালোভাবে দেখা হয় না। এই ক্ষেত্রে প্রত্যেকটা কমিউনিটির আলাদা আলাদা ভ্যালুস থাকে, আর এই ভ্যালুস রক্ষার ক্ষেত্রে ওই কমিউনিটির কি যারা সিভিক এনগেজমেন্টের সাথে যুক্ত ব্যক্তিবর্গ আছে তারা রক্ষা করার চেষ্টা করে। তারা চায় যাতে তাদের সমাজের, তাদের পরিবেশের যেই একটা ভ্যালুস আছে, যে একটা নৈতিকতা আছে, ওইটা যাতে সবসময় রক্ষা পায়। ফর এক্সাম্পল, অর্থাৎ কি উদাহরণস্বরূপ, ইফ ইউ আর প্রোটেস্টিং এগেইনস্ট এনি আনজাস্ট ডিসিশন, আনজাস্ট মানে কি অন্যায্য, আনজাস্ট মানে কি অন্যায্য ডিসিশন অফ দ্য লোকাল মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যালিটি মানে হচ্ছে পৌরসভা, আপনার পৌরসভা ইউনিয়ন আছে না, এগুলোকে বলা হয় কি মিউনিসিপ্যালিটি। এখন দেখো কিভাবে, ফর এক্সাম্পল, ইফ ইউ আর প্রোটেস্টিং, প্রোটেস্টিং মানে কি আন্দোলন করা, এগেইনস্ট এনি আনজাস্ট ডিসিশন, তুমি যদি কি কোনো কি অন্যায্য ডিসিশন বা অন্যায্য কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে কি করো, প্রতিবাদ করো। কার অন্যায্য ডিসিশন? অফ দ্য লোকাল মিউনিসিপ্যালিটি, তোমার স্থানীয় যে পৌরসভা আছে ওই পৌরসভার কোনো অন্যায্য ডিসিশনের বিরুদ্ধে তুমি যদি কি করো, প্রতিবাদ করো, সাচ এস রেইজিং ট্যাক্সেস, যেমন কি মিউনিসিপ্যালিটি চাইলে কি তোমার ট্যাক্স বাড়িয়ে দিতে পারে, অর অ্যান অ্যাক্ট, এবং কি এক মানে কাজ, এমন একটি কাজ দ্যাট মাইট ওয়ার্ক এগেইনস্ট, যেটা কি কাজ করতে পারে বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে? পিপলস ইন্টারেস্ট, মানুষের স্বার্থের বিরুদ্ধে। ইউ আর সিভিক্যালি এনগেজড অ্যান্ড, দেখো আগে এই পর্যন্ত, দেখো এখানে কিভাবে তোমার একটা উদাহরণ দিচ্ছে যে তোমার সম্পৃক্ততা, নাগরিক সম্পৃক্ততার একটা কাজ কি। সাপোজ তোমার এলাকার যে মিউনিসিপ্যালিটি আছে, যে পৌরসভা আছে বা ইউনিয়ন আছে, তারা ট্যাক্স বাড়ায় দিছে, হ্যাঁ, ট্যাক্স বাড়ায় দিছে, অথবা এমন কোনো ডিসিশন নিছে যেই ডিসিশনটা কি আনজাস্ট, অন্যায্য, তাহলে তুমি যদি ওই ডিসিশনের বিরুদ্ধে কি করো, প্রতিবাদ করো, তুমি যদি কি অন্যায়কে না মেনে নাও, তাহলে তোমার এই কাজটা কি হিসেবে গণ্য হবে? ইউ আর সিভিক্যালি এনগেজ, তুমি কি সম্পৃক্ত, নাগরিকতার সাথে সম্পৃক্ত, নাগরিকতার সাথে সম্পৃক্ত, অ্যান্ড ইউর অ্যাকশন ইজ কনসিডার্ড, এবং এই ক্ষেত্রে তোমার কাজকে বিবেচনা করা হবে। কনসিডার্ড মানে কি বিবেচনা করা, এ সিভিক এনগেজমেন্ট, এখানে তুমি কি নাগরিকতার সাথে সম্পৃক্ত, এবং তোমার এই কাজকে বিবেচনা করা হবে কি হিসেবে? নাগরিক সম্পৃক্ততা হিসেবে। ওকে, দেখো তুমি হচ্ছে কি, তাহলে আমরা যদি সাধারণ ভাষায় বলি, সিভিক এনগেজমেন্ট হচ্ছে কি সমাজের কোনো কি পজিটিভ পরিবর্তন আনার জন্য অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা, হ্যাঁ, শিক্ষার মাধ্যমে সমাজে কি করা, নিজের জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধের মাধ্যমে সমাজে একটা সুন্দর একটা কি সকলে যেই পরিবর্তন মেনে নিবে এরকম একটা পজিটিভ পরিবর্তন নিয়ে আসা, এটা হচ্ছে সিভিক এনগেজমেন্ট। দেখো দিস প্রোটেস্ট ক্যান বি ডান ইন ডিফারেন্ট ওয়েজ, এই যে তোমার কি এখন আন্দোলন, যেমন আমাদের দেশে আন্দোলন করে কি করে, শাহবাগের রাস্তা বন্ধ করে দেয়, এই গাড়ি ঘোড়া চালা অফ করে দেয়, কিন্তু না ভাইয়া, তোমার কিন্তু মানুষের দিকটাও খেয়াল রাখতে হবে, কখন কিভাবে আন্দোলন করতে হবে। সাপোজ এখন তোমার একটা ঘড়ি চুরি হয়ে গেছে, এখন তুমি ঘড়ি চুরি হওয়ার বদলে তুমি তোমার বন্ধু বান্ধব নিয়ে একটা রোড ব্লক করে দাও, এটা কি হবে? না, তোমার আন্দোলন করারও একটা ধরন আছে। তোমার দেখতে হবে যে আসলে তুমি যে আন্দোলন করছো এটা দ্বারা পাবলিক কতটুকু উপকারে হচ্ছে, পাবলিকের কতটুকু ক্ষতি হচ্ছে, এটাও কিন্তু তোমার মাথায় রাখতে হবে। দেখো দ্য প্রোটেস্ট ক্যান বি ডান ইন ডিফারেন্ট ওয়েজ, এই যে প্রোটেস্টটা, এই আন্দোলনটা বিভিন্নভাবে কি করা যায়, সাচ এস, যেমন অর্গানাইজিং র্যালি, এই যে আমরা কি করি, র্যালি করি না 21শে ফেব্রুয়ারিতে, 26শে মার্চে, ওই র্যালি অর্গানাইজ করে বা র্যালির আয়োজন করে এটা করা যায়। সামনে একটা ব্যানার ধরলো, তারপর স্লোগান দিতে পারলো, হ্যাঁ, বা সামনে কোনো একটা অথরিটির কাছে বা কোনো অফিসের কাছে, ইউএনের কাছে, ডিসির কাছে যেতে পারলো। তারপরে কালেক্টিং সিগনেচার, তারপর কি এই কালেক্টিং সিগনেচার বলতে এইখানে বলা হয় কি সকলে গণস্বাক্ষর কর্মসূচি বলে এটাকে অনেকে, যে একটা কি হয়, সকলে একটা জিনিসে কি লেখে যে আমরা এই ডিসিশনটা মানি না, এখন এখানে কি গণস্বাক্ষর দেয়, যারা যারা এই ডিসিশনটা মানে না তারা একটা লেখার নিচে সবাই স্বাক্ষর দেয়, এটাকে বলা হয় কি কালেক্টিং সিগনেচার বা গণস্বাক্ষর কর্মসূচি। তারপর মেকিং হিউম্যান চেঞ্জ মানে কি মানববন্ধন, তারা মানববন্ধন হিসেবে যে একজনের হাতে একজন ধরে 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 এভাবে রাস্তার দুই পাশে মানববন্ধন করতে পারে। তো রাইটিং পিটিশন মানে কি ভাইয়া, এই পিটিশন বানানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, PETTIONS, পিটিশনস বানানটা একটু দেখতে পারো, কারণ অ্যাডমিশন এটা আসার মতো।
পিটিশন, রাইটিং পিটিশন মানে কি ভাইয়া? পিটিশন মানে হচ্ছে আবেদন। তুমি একটা আবেদন করতে পারো, তুমি ফর্মালি একটা আবেদন করতে পারো, এটসেট্রা ইত্যাদি কাজ করতে পারো। বিভিন্ন রকম ভাবে কি করা যায়? প্রতিবাদ করা যায়। এখানে দেখো রাস্তাঘাট বন্ধের কথা কিন্তু কোথাও বলা হয়নি, কোথাও কিন্তু মারামারির কথা বলা হয়নি, কোথাও কিন্তু কি থ্রেট দেওয়ার কথা বলা হয়নি, জোর প্রয়োগের কথা কিন্তু বলা হয়নি। ইউ ক্যান অলসো হেল্প কন্ট্রোল ট্রাফিক। এখন দেখো তুমি আরো কিভাবে কি করতে পারো? একদম সুষ্ঠু স্বাভাবিক নাগরিক হিসেবে কাজ করতে পারো। ইউ ক্যান অলসো হেল্প, তুমি আরো সাহায্য করতে পারো কন্ট্রোল ট্রাফিক, যানবাহন নিয়ন্ত্রণ করতে, ইন ফ্রন্ট অফ স্কুল, তোমার স্কুলের সামনে যে যানবাহন আছে ওই যানবাহনগুলোকে নিয়ন্ত্রণ করতে পারো। কারণ কি তোমরা শিক্ষার্থী, তোমাদের স্কুলের সামনে অনেক যানবাহন থাকে, অনেক সময় দেখা যায় জ্যাম হয়, এটা হয় ওটা হয়, এই ক্ষেত্রে তোমরা এটা ঠিক করতে পারো। যেমন জুলাই 24-এর আন্দোলনের পরে অনেকদিন পুলিশ তাদের কি দায়িত্ব থেকে বিরতি নিয়েছিলেন, তখন কিন্তু শিক্ষার্থীরা সারা বাংলাদেশের রোডঘাট সব কি করেছিলেন? ঠিক করেছিলেন। আবার 2018 সালে রমিজউদ্দিন ক্যান্টনমেন্টে দুজন শিক্ষার্থী মারা যাওয়ার পরে তখন কিন্তু কি দেশের ট্রাফিক ব্যবস্থা শিক্ষার্থীরা নিয়ন্ত্রণ করেছিলেন। তোমরা ওইভাবে করতে পারো, বা ট্রাফিক পুলিশদের হেল্প করতে পারো, যেটা এখন সবাই করছে। হেল্প চিলড্রেন টু ক্রস দ্য রোড, শিক্ষার্থীদের কি করতে পারো? রাস্তা পারাপার করতে সাহায্য করতে পারো। ওয়ার্ক ইন এ টিম টু ক্লিন এ পার্ক অর সি বিচ, তোমরা কি এমন একটা দলের সাথে কাজ করতে পারো যারা কি করে? কোনো পার্ক পরিষ্কার করে অথবা সি বিচ পরিষ্কার করে। যেমন বিডি ক্লিন নামে বাংলাদেশে বিশাল বড় একটা সংগঠন আছে, তারা কি করে? এই শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন জায়গা পরিষ্কার করে। বিশেষ করে করোনার মধ্যে তারা অনেক সুন্দর সুন্দর কাজ করেছে সারা বাংলাদেশ ব্যাপী। বিডি ক্লিনের সাথে তোমরা অনেকেই সম্পৃক্ত আছো, যারা আছো তাদেরকে আমার পক্ষ থেকে আমি পার্সোনালি ধন্যবাদ জানাই। দেখো ইউ ক্যান অলসো গিভ সাম সার্ভিস টু এল্ডারলি পিপল। সার্ভিস মানে কি ভাই? সেবা। তুমি কি এল্ডারলি পিপল, তুমি বৃদ্ধদেরও কিছু সেবা দিতে পারো। দিস আর অল এক্সাম্পল অফ সিভিক এঙ্গেজমেন্ট, এগুলো কি সবই নাগরিক সম্পৃক্ততার একটা উদাহরণ। মানে কি তুমি নাগরিক হিসেবে যা ভালো কিছু করো না কেন সবই কিন্তু কি নাগরিক সম্পৃক্ততার অংশ, সিভিক এঙ্গেজমেন্টের অংশ। অ্যাজ হোয়াট ইউ ডু ডিরেক্টলি এফেক্ট দ্য কমিউনিটি, এফেক্ট মানে কি? প্রভাবিত করা, যেটা সরাসরি কি করবে? তোমার কমিউনিটিকে, তোমার সমাজকে, তোমার সম্প্রদায়কে কি করবে? প্রভাবিত করবে, অবশ্যই ভালোভাবে একটা প্রভাব আনবে। তারপরে when civic engagement is a part of an academic program, একাডেমিক প্রোগ্রাম বলতে কি বোঝায়? প্রাতিষ্ঠানিক শিক্ষা। যেমন এই যে তোমরা এটা পড়ছো, এটা কিন্তু তোমাদের একটা একাডেমিক প্রোগ্রামের অংশ। যখন এই নাগরিক সম্পৃক্ততা কি একটা একাডেমিক প্রোগ্রাম বা প্রাতিষ্ঠানিক শিক্ষার অন্তর্ভুক্ত থাকে, and the learners engagement is assessed following a scale, এবং কি এই যে লার্নার্স এঙ্গেজমেন্ট, শিক্ষার্থীদের যে সম্পৃক্ততা, অ্যাসেস মানে কি? মূল্যায়ন করা। খুব 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 গুরুত্বপূর্ণ একটা কি ওয়ার্ড, এই স্পেলিংটা অনেকবার এসেছে। দেখো ASESS, অ্যাসেসড, আবার অ্যাসেসমেন্ট, অ্যাসেস মানে দেখো ASSESS, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অনেকবার আসছে ভাইয়া, খুবই 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 গুরুত্বপূর্ণ। আমি কিন্তু বারবার বলছি খুবই গুরুত্বপূর্ণ। এঙ্গেজমেন্ট ইজ অ্যাসেস ফলোইং এ স্কেল, স্কেল মানে কি? মাত্রা। এখানে স্কেল বলতে গ্রেড বলি না, A+, তারপর কি 50 মার্ক, 60 মার্ক, 70 মার্ক, এটাকে বলা হয় স্কেল। দেন ইট ইজ কল্ড সার্ভিস লার্নিং। এখন সার্ভিস লার্নিং কাকে বলে আমরা কিন্তু এখানে দেখছি। দেখো আমরা সার্ভিস লার্নিং একটু শেখার চেষ্টা করি। when civic engagement is a part of academic program, যখন কি এই সিভিক এঙ্গেজমেন্টটা একটা কি প্রাতিষ্ঠানিক শিক্ষার অন্তর্ভুক্ত, and the learners engagement is assessed following a scale, এবং কি শিক্ষার্থীদের যে সম্পৃক্ততা আছে এটা একটা কি মাত্রার মাধ্যমে কি করা হয়? মূল্যায়ন করা হয়। সে A+ পেয়েছে না B+ পেয়েছে, A পেয়েছে না কি, দেন ইট ইজ কল্ড সার্ভিস লার্নিং। তখন কি এটাকে বলা হয় কি? সার্ভিস লার্নিং, সেবা শিক্ষা। এখন দেখো সেবা শিক্ষাটা কি? মূলত এই যে তোমরা যে পড়ছো না, তোমরা বইয়ে এটা দেখে শিখতেছো না যে সিভিক লার্নিং কি, সমাজের জন্য আমাদের কি করা উচিত, কি করা উচিত না, কিভাবে আমরা সমাজে একটা পজিটিভ পরিবর্তন বয়ে আনবো। এই যে তোমাদের বইয়ে যে এটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হচ্ছে, এইটাই মূলত সার্ভিস লার্নিং। ওকে, এটাই কি সার্ভিস লার্নিং, যেটা তোমরা ক্লাসরুমে শিখছো। ক্লাসরুমে শিক্ষকরা অনেক উপদেশ দেয় না যে এইটা করবা ওইটা করবা, বই থেকে পড়ে অনেক কিছু শিখতে পারো, এগুলো হচ্ছে কি সার্ভিস লার্নিং। তারপর দেখো ইট ইনভলভস দ্য অ্যাপ্লিকেশন অফ নলেজ অ্যান্ড স্কিল লার্ন ইন দ্য ক্লাসরুম, এটা কি এটার মধ্যে অন্তর্ভুক্ত হয় কি অ্যাপ্লিকেশন মানে কি? প্রয়োগ, জ্ঞানের প্রয়োগ, অ্যান্ড স্কিল লার্ন, এবং কি জ্ঞান এবং দক্ষতার প্রয়োগ। এটার মধ্যে কি এটা বলতে কি এই সার্ভিস লার্নিংকে বোঝানো হয়েছে। এই সার্ভিস লার্নিং এর মধ্যে প্রয়োগ হয়, কিসের প্রয়োগ হয়? জ্ঞানের প্রয়োগ হয় এবং দক্ষতার প্রয়োগ হয়। লার্ন ইন দ্য ক্লাসরুম, যেই জ্ঞান এবং দক্ষতাটা তুমি ক্লাসরুমের মধ্যেই শিখেছো, অ্যান্ড দেন মেকিং এ
কমপ্লিট প্ল্যান অফ অ্যাকশন, কমপ্লিট প্ল্যান অফ অ্যাকশন, যখন কি যার পরে তুমি কি করো, শিক্ষার পরে একটা প্ল্যান করো। তুমি শিখলা যে আসলে এখানে আমি স্কুলের সামনে ট্রাফিকটা নিয়ন্ত্রণ করতে পারি, বাচ্চাদের রাস্তা পার করতে পারি, বৃদ্ধদের সাহায্য করতে পারি। এই যে এটা তুমি শিখলা না, এটা হচ্ছে কি সার্ভিস প্ল্যানিং। যখন তুমি কি এটা সরাসরি একটা কি করবা, এটা এখান থেকে শিখে কাজে লাগাবা। প্ল্যান অফ অ্যাকশন দেশ, এইখানে কি আই দ্বারা বোঝায় এটা বলতে ঈদ এস্ট মানে কি দ্যাট ইজ, যেটা, দ্যাট ইজ বা যেটা, এস্ট। প্রিপারিং এ বাজেট, এটা কি একটা বাজেট তৈরি করা। বাজেট মানে কি, এই যে তুমি সাপোজ একটা কি কিনবা, ঈদে একটা প্যান্ট কিনবা, একটা শার্ট কিনবা, এক্ষেত্রে একটা বাজেট দিয়ে দেন তোমার ফ্যামিলি যে 1500 টাকার মধ্যে একটা প্যান্ট কিনবা, 1000 টাকার মধ্যে একটা শার্ট কিনবা, এটা কি একটা বাজেট। তারপরে স্টার্টিং দ্য প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন মানে কি বাস্তবায়ন। তুমি ঠিক করলা যে তুমি বাচ্চাদের কি করবা, রাস্তা পারাপার করতে সাহায্য করবা। কিভাবে সাহায্য করবা, এটা কিন্তু এখানে চলে আসে বাস্তবায়নের ক্ষেত্রে। ইনভলভিং পিপল, মানুষকে কিভাবে সম্পৃক্ত করবা। তোমার যে কাজটা, তুমি অবশ্যই একটা কাজ দিলে সবসময় একা পারবা না, তুমি এখানে কিভাবে মানুষকে কি করবা, সম্পৃক্ত করবা। ইনভলভ মানে কি সম্পৃক্ত করা। অ্যান্ড অ্যাক্টিভেটিং অপারেশনাল স্ট্র্যাটেজিস মানে কি, অপারেশন মানে হচ্ছে কার্যক্রম, স্ট্র্যাটেজিস মানে হচ্ছে কৌশল। এইবার তুমি ঠিক করছো যে আমি রাস্তা পারাপারে শিক্ষার্থীদের সাহায্য করবো, তুমি একা হয়তো পুরোপুরি সাহায্য করতে পারবা না। এই ক্ষেত্রে তুমি কি করবা, কিছু অপারেশনাল স্ট্র্যাটেজিস, যে কিভাবে তুমি ট্রাফিক নিয়ন্ত্রণ করে বাচ্চাদের পার করবা, কারে কারে নিবা, কিভাবে করবা, একটা প্ল্যান করো। যদি তোমার টাকার প্রয়োজন পড়ে, হ্যাঁ তুমি চিন্তা করলা যে একটা কি জেব্রা ক্রসিং এঁকে দিবা, এই ক্ষেত্রে কি তোমার টাকা লাগবে না। এই ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস কি তোমার এই সিভিক এঙ্গেজমেন্টের মধ্যে চলে আসবে। হোয়েন সিভিক এঙ্গেজমেন্ট ইজ স্পন্টেনাস, খুবই ভাইয়া এইখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে, যেমন কি এই যে এটা তোমার অ্যাডমিশনে আসার সম্ভাবনা খুবই বেশি। যেমন ইটিসি, অনেকে বলে ইটিসি, কিন্তু এটা উত্তর হচ্ছে কি অ্যাট স্যাটেরা। হ্যাঁ, ইটিসির অর্থ কি অ্যাট স্যাটেরা। যেমন এই যে ইটিসি, এই যে ইটিসিটা, এই যে ইটিসি এটা হচ্ছে কি অ্যাট স্যাটেরা মানে কি ইত্যাদি, এগুলো কিন্তু তোমার অ্যাডমিশনে আসে। তারপর ইদেস্ট, হ্যাঁ, তারপরে এই যে বানানটা অ্যাসেস্ট, সেই একই রকম একটা খুবই বারবার আসছে এইরকম একটা বানান হচ্ছে স্পন্টেনাস, SPON, স্পন্টেনাস বানানটা একটু দেখো, SPON, সবাই এইখানে ভুল করে, সবাই TEN দেয়, স্পন্টেন, তারপর আছে একটা OUS, স্পন্টেনাস। অনেকে আমি পার্সোনালি অ্যাডমিশনের সময় যাতে ভুল না হয় এইভাবে বলতাম স্পন্টেনিয়াস, কেন উচ্চারণ হচ্ছে স্পন্টেনাস। ওকে, স্বতঃস্ফূর্তভাবে। খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ। আমি হচ্ছে তোমাদের একটু কয়েকটা বানান আমি একটু মার্ক করে দেই। হচ্ছে স্পন্টেনাস তো 1 নম্বরে থাকবে, তারপর অ্যাসেস থাকবে, এর ফুল মিনিংটা থাকবে, তারপরে অ্যাটসেট্রার ফুল মিনিংটা থাকবে, এগুলো কি প্যাটিশনের বানানটা থাকবে, এটা ওয়ার্ড মিনিংটা ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো তোমাদের অবশ্যই জানা থাকা লাগবেই। আবার এই প্রোগ্রামের বানানটাও কিন্তু কি ইম্পর্টেন্ট, অনেকবার আসছে। দেখো এই একটা জিনিসে তোমার কতটা ইম্পর্টেন্ট। তারপর এই ক্রুশাল কি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের MCQতে আসে, খুবই আসে কিন্তু। ওকে, হোয়েন সিভিক এনগেজমেন্ট ইজ স্পন্টেনাস, যখন কি নাগরিক সম্পৃক্ততা স্বতঃস্ফূর্তভাবে, মানে কি এখানে কাউকে জোর করে আনা নেই, যার ইচ্ছা সকলে, ছোট বড় সকলেই করতে পারছে, তখন কি এটাকে বলা হয় স্বতঃস্ফূর্ত। যেমন জুলাই 24 আন্দোলনে এখানে কিন্তু সবাই, ছোট বড় সবাই কি অংশগ্রহণ করেছিল, এটা কি স্পন্টেনাস পার্টিসিপেশন, অর্থাৎ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আমাদের 1971 সালে স্বাধীনতা যুদ্ধে স্পন্টেনাস পার্টিসিপেশন ছিল, অর্থাৎ সকলে স্বতঃস্ফূর্তভাবে নিজের ইচ্ছায় কি করেছিল, অংশগ্রহণ করেছিল। হোয়েন সিভিক এঙ্গেজমেন্ট ইজ স্পন্টেনাস, যখন কি এই নাগরিক সম্পৃক্ততা কি স্বতঃস্ফূর্ত বাট ইররেগুলার, কিন্তু কি এটা নিয়মিত না, অ্যান্ড নট এ পার্ট অফ এনি একাডেমিক প্রোগ্রাম, এবং কি যখন এটা কোনো একাডেমিক প্রোগ্রামের অংশ না, অর্থাৎ সে স্কুলের থেকে শিখে নাই, ইট ইজ কনসিডার্ড ভলেন্টারিজম, এটা কি স্বেচ্ছাসেবিতা বলা হয়, অর্থাৎ সে নিজের ইচ্ছা। ভলেন্টিয়ারিজম মানে কি স্বেচ্ছাসেবিতা। যেমন ভলেন্টিয়াররা কাজ করে না স্কুলে বিভিন্ন অনুষ্ঠানে, তারা কি নিজের ইচ্ছায় কাজ করে। এই ক্ষেত্রে তুমি স্কুলে যেটা শিখো
এটা কি সার্ভিস লার্নিং। এখন যদি হয় সিভিক এঙ্গেজমেন্ট, ভালো কোনো জিনিস যেটা কি স্বতঃস্ফূর্ত, হ্যাঁ সকলে এই অংশগ্রহণ করতে পারবে, কিন্তু এটা কিন্তু কি সবাই স্কুল থেকে শিখে নাই, এটাকে কি বলা হবে ভলেন্টারিজম। ওকে, এটাকে কি বলা হবে ভলেন্টারিজম। এই ভলেন্টারিজম কিন্তু কি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ভলেন্টারিজম, পরীক্ষা যদি আসে এখান থেকে দেওয়া লাগবে। এই যে সিভিক এঙ্গেজমেন্ট ইজ স্পন্টেনিয়াস বাট ইররেগুলার এন্ড নট এ পার্ট অফ একাডেমিক প্রোগ্রাম, ইট ইজ কনসিডারেড অ্যাজ ভলেন্টারিজম। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, এই দেখো এখন আমরা হচ্ছে এমসিকিউ সলভে যাব। যখন আমাদের এটা পুরো পড়া শেষ ভালোভাবে, হয়তো আমি আশা করছি তোমরা ম্যাক্সিমামই একদম ইম্পর্টেন্ট জিনিসগুলো পারো, কারণ কি ভাইয়া তোমাদের তো এগুলো তো 2 মাসে সম্ভব শেষ করা সম্ভব না, কিন্তু আশা করছি তোমরা পারবে যদি তোমরা আমার এইভাবে অ্যান্সার করো। তখন তুমি হচ্ছে প্রথমে তো পড়লা, তারপর তোমার খাতাটা নিবা বলতে এই যে সাপোজ পড়ার পরে তোমার খাতাটা নিবা, এটা হচ্ছে তোমার খাতা, এটা হচ্ছে কি তোমার খাতা। খাতায় সুন্দর করে কি করবা মার্জিন দিবা, খাতায় এই যে এইভাবে মার্জিন দিবা। মার্জিন দেওয়ার পরে মাঝ বরাবর অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 দিয়ে সুন্দর করে পেন্সিলের 2টা দাগ দিয়ে দিলা। এইবার তোমার সাপোজ 8টা আসবে বা 10টা আসবে, তখন কি করবা 10টা আসলে তুমি এই পাশে 1 2 3 4, 8টা আসলে 4টা, 10টা আসলে কি 5টা, আর এই পাশে 5টা 6 7 8 9 10। এখন যদি 1 2 দিয়ে আসে তাহলে 1 2 লিখবা, এবিসিডি আসলে এবিসিডি দিয়ে লিখবা। আমি সাপোজ ধরে দিলাম ম্যাক্সিমাম ক্ষেত্রেই রোমান সংখ্যা দিয়ে আসে, এই ক্ষেত্রে আমি রোমান সংখ্যাটা লিখে দিলাম। তোমরা যদি চাও যে 1 বরাবর দিবা তাও হবে। সাপোজ এই যে আমার এখানে এবিসিডি দিয়ে আছে, তাহলে আমি এবিসিডি দিয়ে লিখি, তাহলে আমি কি এবিসিডি দিয়ে লিখি, যেহেতু আমার পরীক্ষা এখানে এবিসিডি দিয়ে আসছে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, শেষ। হ্যাঁ, এইবার হোয়াট ইজ দ্য মেইন পারপাস, পারপাস মানে কি উদ্দেশ্য, পারপাস মানে কি উদ্দেশ্য। এখন তোমার প্রশ্নটা ভাইয়া খুব ভালো হবে, এমসিকিউ পাওয়ার পরে কোশ্চেন পাওয়ার পরে মাথাটা একদম ঠান্ডা রাখতে হবে, তারপর দেখা লাগবে। এই যে হোয়াট মানে কি হোয়াট মানে হচ্ছে কি এই জিনিসটা হচ্ছে তোমার দেখা লাগবে, হোয়াট হোয়েন হোয়ার, হ্যাঁ হাউ, এগুলো ভালোভাবে দেখা লাগবে যে কি চাইছে। যদি তোমার বাবার নাম চায়, তুমি যদি তোমার কাকার নাম দিয়ে দাও, এটা কি হবে না, কিন্তু বাবার নাম চাইলে বাবার নামই দেওয়া লাগবে, মার নাম চাইলে নানির নাম দিলে হবে না, মার নাম দিলে মার নামই দেওয়া লাগবে। এই ক্ষেত্রে প্রশ্নটা ভালোভাবে পড়তে হবে এবং বুঝতে হবে। তারপরে দেখো হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ এডুকেশন, এডুকেশনের মূল উদ্দেশ্য কি অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, অ্যাকর্ডিং টু মানে কি ভাইয়া অনুসারে, এই প্যাসেজ অনুসারে এডুকেশনের মূল পারপাস কি দেখি। এখন আমরা পুরোটা এটা দেখেই আগে চিন্তা করব কি প্রত্যেকটা জিনিসে ম্যাক্সিমাম ক্ষেত্রে এমন 2-1টা অপশন থাকে যেগুলো কোনোভাবে অ্যান্সার হবে না, ওগুলো বাদ করে দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, যেমন দেখি এখানে কোনো অপশন আছে কিনা, এডুকেশনের মূল পারপাস হচ্ছে টু রিসিভ সার্টিফিকেট অ্যান্ড গ্রেড, হ্যাঁ সার্টিফিকেট পাওয়া এবং কি পাওয়া একটা ভালো একটা নাম্বার পাওয়া, এটা যদি হয়, এটা কিন্তু আমরা জানি হয় না। তারপর টু মেক লাইফ বেটার অ্যান্ড জীবনকে কি আরো সুন্দর করা অ্যান্ড ইন্সপায়ার কমিউনিটি ওয়ার্ক, এটা হতে পারে। তারপর টু লার্ন অ্যাবাউট সিভিক এঙ্গেজমেন্ট অনলি, মানে কি শিক্ষার কি শুধুমাত্র উদ্দেশ্য, যা এখানে কিন্তু অনলি দিয়ে দিচ্ছে, শিক্ষার কি শুধুমাত্র উদ্দেশ্য যে শুধু আমরা এই নাগরিক সম্পৃক্ততায় জানবো, অন্য কিছু জানবো না, না শিক্ষার উদ্দেশ্য কিন্তু শুধু এইটাই না, শিক্ষার উদ্দেশ্য আমরা নাগরিক সম্পৃক্ততাও জানবো, আমরা জ্ঞানমূলক বিভিন্ন জিনিস জানবো, সব কিছুই জানবো, শুধুমাত্র একটা জিনিস কিন্তু শিক্ষায় দেওয়া হয় না। টু মেমোরাইজ ইনফরমেশন, শিক্ষা কোনো তথ্য মুখস্থ করা, মেমোরাইজ মানে কি মুখস্থ করা বা মনে রাখা, এইটা তো কোনোভাবে হবে না। দেখা একটা অপশন কিন্তু 100% হবে না, এটা আমরা মোটামুটি শিওর যে এইটা কোনোভাবে হবে না। টু মেমোরাইজ ইনফরমেশন, শিক্ষা মানে শিক্ষার মূল উদ্দেশ্যই হচ্ছে বিভিন্ন তথ্য মনে রাখা, এটা কি শিক্ষার উদ্দেশ্য, এটা কিন্তু আমরা দেখলেই বলতে পারি না ভাই এইটা কোনোভাবে হবে না। কারো যার বুদ্ধি বেশি সে কিন্তু আরও একটা অপশন এখান থেকে বাদ দিয়ে দিতে পারবে। সাপোজ ভাবলাম তুমি একটা অপশনই বাদ দিতে পারছো, হ্যাঁ এখন দেখো তোমার এখন কিন্তু 4টা নিয়ে মাথা ঘামানো লাগবে না, এখন কিন্তু তোমার 3টা নিয়ে মাথা ঘামানো লাগবে। যে একটু চালাক সে কিন্তু এইটাও ধাপ করে বাদ দিয়ে দিবে, যে কি হবে টু লার্ন অ্যাবাউট সিভিক এঙ্গেজমেন্ট অনলি, সে কখনো ভাবে কি না শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র কি নাগরিক সম্পৃক্ত নিয়ে চিন্তা করবে, এটা তো কখনোই হবে না। সুতরাং কি এটাও বাদ। আমার এটা যে টু রিসিভ সার্টিফিকেট অ্যান্ড গ্রেড, হ্যাঁ টু মেক লাইফ বেটার অ্যান্ড
ইন্সপায়ার কমিউনিটি ওয়ার্ক, জীবনকে আরো সুন্দর করার জন্য। এইটা দেখে অনেকেই বুঝে যাবে যে উত্তর কি। তারপর কি সার্টিফিকেট অ্যান্ড গ্রেড, এটা তো কখনোই না। তারপর আমরা একটু এটা দেখার পরে যেহেতু আমার প্যাসেজ দেওয়াই থাকবে, আমি প্যাসেজে চলে যাব। প্যাসেজে চলে যাই। দেখো শিক্ষার উদ্দেশ্য কি, দেখো শুরুতেই কিন্তু পারপাস, এই যে পারপাস, পারপাস আর এইম এই দুটো কিন্তু কি সিনোনিম, একই। শিক্ষার উদ্দেশ্য কি, টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জ ইন আওয়ার বিহেভিয়ার, আমাদের জীবনে একটা পজিটিভ চেঞ্জ নিয়ে আসা। ইট হেল্প আস ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইফ, এটা আমাদের জীবনকে পরিবর্তন করতে সাহায্য করে। অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার সোসাইটি উই লিভ ইন, এবং কি আমাদের কি সমাজে কি বসবাস করি ওই সমাজ পরিবর্তনও সাহায্য করে। তারপর দেখো এখান থেকে একটা লাইন আছে, এডুকেশন ইজ নট অ্যাবাউট গেটিং গ্রেডস অর রিসিভিং সার্টিফিকেট। এডুকেশন কি শুধুমাত্র কি আমাদের সার্টিফিকেট এবং নাম্বার পাওয়াই না, এটা কিন্তু বলাই আছে। দেখো এই যে নট অ্যাবাউট, নট অল অ্যাবাউট কিন্তু দেওয়াই আছে। উই ইউজ এডুকেশন টু মেক লাইফ বেটার, এই দেখে এখানে সরাসরি দেওয়া আছে। আমরা এডুকেশনকে কেন ব্যবহার করি, আমাদের জীবনকে বেটার করার জন্য, জীবনকে আরো ভালো করার জন্য। এই দেখো এখানে কি টু রিসিভ, এখানে নট কিন্তু দেওয়া হয় নাই, এখানে টু রিসিভ মানে রিসিভ করা। আমাদের কি রিসিভ করা, এডুকেশনের লক্ষ্য হচ্ছে আমাদের ভালো মার্কস পাওয়া। এটা তো কখনোই হবে না ভাই, এটা বাদ। তাইলে কি আমার উত্তর হবে কি এইটা, টু মেক লাইফ বেটার অ্যান্ড ইন্সপায়ার কমিউনিটি ওয়ার্ক, আমাদের জীবনকে কি করা আরো সুন্দর করা এবং কমিউনিটি ওয়ার্ককে কি করা ইন্সপায়ার করা। দেখো এখানে দেখো অ্যান্সারটা, টু মেক লাইফ বেটার অ্যান্ড ইন্সপায়ার কমিউনিটি ওয়ার্ক, এবং আমাদের সমাজের কাজকে কি করা আরো ভালো করা। দেখছো ভাইয়া, একটু দেখো। তারপরে আমরা পরেরটায় যাই। পরেরটায় যাওয়ার পরে দেখো, হোয়াট মেক্স এডুকেশন কমপ্লিট। কমপ্লিট মানে কি সম্পূর্ণ। শিক্ষাকে কোন জিনিসটা সবচেয়ে বেশি সম্পূর্ণ করে, শিক্ষাকে কোন জিনিসটা সম্পূর্ণ করে। এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে দু একটা অপশন আমরা বাদ দিতে পারি কি না। স্কোরিং হাই গ্রেড, তুমি যদি কি বেশি মার্কস পাও তাহলে কি তোমার এডুকেশনটা কমপ্লিট হবে? আমার মনে হয় না। রিসিভিং সার্টিফিকেট, তোমার কি সার্টিফিকেট পাইলে কি কমপ্লিট হবে? না, কারণ কি একটু আগেই তো পড়ছি রে ভাই যে সার্টিফিকেট পাওয়া মানে এডুকেশন না, তাহলে কি এটাও হবে না। তারপর গ্রেড পাওয়া মানে এডুকেশন না, এটাও হবে না, আমরা তো একটু আগেই দেখছি, ঠিক না? তারপর ইলুমিনেটিং মাই, ইলুমিনেট মানে কি আলোকিত করা, এটার মানে কি আলোকিত করা, আলোকিত করা। ইলুমিনেটিং বানানটাও খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই। এখানে আবার দাগায় দেওয়া উচিত ছিল এটা, দাঁড়া আমি দাগায় দিচ্ছি, এটাও আমি দাগায় দিচ্ছি, এটাও ইম্পর্টেন্ট, এই বানানটা ইম্পর্টেন্ট। এখন দেখো ইলুমিনেটিং মাইন্ডস অ্যান্ড ইন্সপায়ার কমিউনিটি ওয়ার্ক, শিক্ষার কি কোন জিনিসটা শিক্ষাকে কমপ্লিট করবে, আমাদের জ্ঞানকে বা আমাদের মনকে কি করে আলোকিত করে, অ্যান্ড ইন্সপায়ারিং কমিউনিটি ওয়ার্ক, এবং আমাদের যে সমাজের কাজ আছে এটা করতে আরো উদ্বুদ্ধ করে হতে পারে। তারপরে কমপ্লিটিং একাডেমিক প্রোগ্রাম, শুধুমাত্র কি এই যে একাডেমিক প্রোগ্রাম শেষ করলে কি আমাদের শেষ হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে? দেখো এখানে কিন্তু বলাই আছে, এখানে কিন্তু বলাই আছে যে ইলুমিনেটে যাও। ইলুমিনেট কোথায় আছে, আমরা তো কিন্তু দাগিয়েছি যে এইখানে, সরি, এডুকেশন ইজ ডাজ নট illuminate our mind or does not inspire us to work for the society in not complete at all. Education that does not, education যেটা কি করে না আমাদের অনুপ্রাণিত করে না বা আমাদের কি মনকে আলোকিত করে না, অর্থাৎ আমাদের এডুকেশন তখনই কমপ্লিট হবে, এডুকেশনটা আমার তখনই কমপ্লিট হবে যখন কি এই এডুকেশনটা আমার মনকে আলোকিত করবে, তার পাশাপাশি কি করবে আমাকে ইন্সপায়ার করবে। কিসে ইন্সপায়ার করবে ভাইয়া, আমাকে ইন্সপায়ার করবে ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, সমাজের জন্য বা আমার সম্প্রদায়ের জন্য, আমার চারদিকে যে মানুষজন আছে তাদের কি তাদের জন্য কাজ করার জন্য অনুপ্রাণিত করবে। এটা কিন্তু একদম দেওয়াই আছে। সুতরাং তোমরা যদি এইভাবে একটু চিন্তা করো, এই দেখো কারেক্ট অ্যান্সারটা হবে কি এই যে ইলুমিনেটিং, কারণ কি কমপ্লিটিং একাডেমিক প্রোগ্রাম এটাও হবে না। তাইলে আমার কারেক্ট অ্যান্সারটা ইলুমিনেটিং মাইন্ডস অ্যান্ড ইন্সপায়ারিং কমিউনিটি ওয়ার্ক, কারণ কি এখানে বলা আছে ওই শিক্ষা কোনো কি ওই শিক্ষা ততক্ষণ না পর্যন্ত কমপ্লিট হবে যতক্ষণ না পর্যন্ত ওই শিক্ষাটা আমাদের মনকে আলোকিত করে এবং কি আমাদের অনুপ্রাণিত করে সমাজের জন্য কাজ করার জন্য। বইয়ে সরাসরি দেওয়া আছে, ওইখান থেকে আমরা বলতে পারি শিক্ষা তখনই কমপ্লিট হবে যখন এই শিক্ষাটা আমাদের হৃদয়কে বা আমাদের মনকে আলোকিত করবে এবং আমাদের কমিউনিটি ওয়ার্ক করার জন্য অনুপ্রেরণা যোগাবে। ওকে ভাইয়া, তোমরা কি বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো। এইভাবে তোমাদের অ্যান্সারটা করতে হবে। তারপর আসো সি নাম্বারে, সিভিক এনগেজমেন্ট মিনস, সিভিক এনগেজমেন্ট বলতে কি বোঝায়? সিভিক এনগেজমেন্ট মিনস, এখানে আমরা যদি একটু দেখি সিভিক এনগেজমেন্ট,
এই দেখো এখন এখানে আমরা কিন্তু দেখছি সিভিক এনগেজমেন্ট কোথায় আছে একটু খুঁজে বের করার চেষ্টা করবে। এই যে সিভিক এনগেজমেন্ট মিনস ওয়ার্কিং টু মেক এ ডিফারেন্স, একটা কি পরিবর্তনের জন্য কাজ করা ইন দ্য সিভিক লাইফ, আমাদের নাগরিক জীবনে একটা পরিবর্তন আনার জন্য কাজ করা অফ দ্য কমিউনিটি ইউজিং নলেজ, এবং কি আমাদের কি কমিউনিটি আমাদের সমাজের বা আমাদের চারদিকে পরিবেশের জন্য কি পরিবর্তন আনার জন্য কাজ করা ইউজিং নলেজ, আমাদের জ্ঞানকে ব্যবহার করে, স্কিল দক্ষতাকে ব্যবহার করে, ভ্যালিউস আমাদের মূল্যবোধকে ব্যবহার করে, অ্যান্ড মোটিভেশন আমাদের অনুপ্রেরণাকে ব্যবহার করে। এই এখানে কিন্তু কি মিনস সরাসরি দেওয়াই আছে। সুতরাং আমরা এটা একবার দেখলাম, তাইলে আমরা এখন এইখানে যাই। দেখো সিভিক এঙ্গেজমেন্ট মিনস ইমপ্রুভিং ওয়ান্স পার্সোনাল লাইফ, একজনের কি পার্সোনাল লাইফকে ইমপ্রুভ করা না, সিভিক এনগেজমেন্ট বলতে হচ্ছে সমাজের সবার লাইফকে, ওভারঅল সমাজের লাইফকে ইমপ্রুভ করা। সুতরাং পার্সোনাল লাইফ যেহেতু দেওয়া আছে এটা হবে না, এটা বাদ দিলাম। তারপরে ওয়ার্কিং ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কমিউনিটি, সমাজের বেটারমেন্টের জন্য, সমাজের আরো ভালোর জন্য, সমাজের উন্নতির জন্য কাজ করা, হ্যাঁ এটা হতে পারে। তারপরে ফোকাসিং অন একাডেমিক গ্রেড, একাডেমিক গ্রেড মানে কি তোমার স্কুলের তোমার কলেজের যে কি আছে নাম্বারটা আছে ওটার জন্য ফোকাস করা, ওটার প্রতি লক্ষ্য রাখা, এটা সিভিক এনগেজমেন্ট। সিভিক এনগেজমেন্ট মানে কি সমাজের উন্নতি করা, পরের উপকারের জন্য কাজ করা, এটা হচ্ছে সিভিক এনগেজমেন্ট। সুতরাং এটাও বাদ। তারপর আসো প্রোটেক্টিং প্রাইভেট লাইফ, প্রাইভেট লাইফ বলতে কি নিজের জীবনকে কি করা, প্রোটেক্ট করা, নিরাপদ রাখা। না ভাইয়া, সিভিক এনগেজমেন্টের সময় তোমার ব্যক্তি স্বার্থ কিন্তু বাদ দিতে হবে, কারণ কি এখানে ব্যক্তি স্বার্থ দেখলে হবে না, এখানে কমিউনিটি স্বার্থ এবং দেশের স্বার্থ দেখা লাগবে। সুতরাং এইটাও হবে না। তাহলে আমার কারেক্ট অ্যান্সার কি ভাইয়া, ওয়ার্কিং ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কমিউনিটি, কমিউনিটির বেটারমেন্টের জন্য কাজ করা, ওইখানে সরাসরি দেওয়া আছে ওয়ার্কিং ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কমিউনিটি। এবার দেখো হোয়াট ডাজ সিভিক এনগেজমেন্ট প্রমোট, সিভিক এনগেজমেন্ট কি প্রমোট করে। এখন যদি আমরা এটা দেখি সিভিক এনগেজমেন্ট কি প্রমোট করে, তাহলে কিন্তু আমরা শুরুতেই এটা এইখানে যাই, এইখানে দেওয়া আছে এই যে সিভিক এনগেজমেন্ট প্রমোট, সিভিক এনগেজমেন্ট বা নাগরিক সম্পৃক্ততা কি করে, প্রমোট করে দ্য কোয়ালিটি অফ লাইফ, আমাদের জীবনের কোয়ালিটি বাড়ায়, জীবন মান বৃদ্ধি করে ইন এ কমিউনিটি, কমিউনিটির কি জীবন মান বৃদ্ধি করে, অর্থাৎ তোমার চারদিকে পরিবেশ আছে, তোমার সমাজের মানুষ আছে, তাদের জীবনের মানকে বাড়িয়ে দেবে বাই কন্ট্রিবিউটিং দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ, মানে কি তোমার স্বাস্থ্যের উন্নতি করে, স্বাস্থ্যক্ষেত্রে অবদান রেখে স্বাস্থ্যের উন্নতি করে, অ্যান্ড ওয়েলবিং অফ দ্য পিপল, এবং মানুষের কি করে উন্নতি করে। এই দেখো আমরা কিন্তু এই পর্যন্ত পাইলাম। এখন এখান থেকে যদি আমরা অ্যান্সার করার চেষ্টা করি, দেখো দ্যাট ফিনান্সিয়াল গ্রোথ অফ ইন্ডিভিজুয়াল, যেটা কি করবে, ইন্ডিভিজুয়াল মানে কি ব্যক্তি, যেটা কি করবে, হোয়াট দ্য সিভিক এনগেজমেন্ট প্রমোট, সিভিক এনগেজমেন্ট কি বৃদ্ধি করে, দ্য ফিনান্সিয়াল গ্রোথ অফ ইন্ডিভিজুয়ালস, মানুষের অর্থনৈতিক যে বৃদ্ধিটা আছে, মানুষের টাকা পয়সা বৃদ্ধি করে। তো দ্য কোয়ালিটি অফ লাইফ ইন এ কমিউনিটি, কোয়ালিটি অফ লাইফ, এটা কিন্তু সরাসরি আমাদের বই আছে কোয়ালিটি অফ লাইফ। তারপর দেখো অন্যান্য প্রশ্ন, এখানে কিন্তু টাকার কথা বলা নাই। তারপর দ্য অ্যাকুইজিশন অফ সার্টিফিকেট, সার্টিফিকেটের মান, আমার মনে হয় না তোমার সিভিক এনগেজমেন্ট কখনো সার্টিফিকেটের মান প্রমোট করে না। দ্য প্রাইভেটালাইজেশন অফ সিভিক লাইফ, সিভিক লাইফের নিরাপত্তা, না এগুলো তো হবেই না, কারণ কি আমার সরাসরি বইয়ে দেওয়া আছে দ্য কোয়ালিটি অফ লাইফ ইন এ কমিউনিটি, একটা সমাজের কি জীবন মান বৃদ্ধি করবে, একটা সমাজে যে নাগরিকরা আছে তাদের জীবন মান বৃদ্ধি করবে এই সিভিক এনগেজমেন্ট। সুতরাং আমরা এটা চোখ বন্ধ করেই দিতে পারি, এই যে দ্য কোয়ালিটি অফ লাইফ ইন এ কমিউনিটি। এখন দেখো হু আর সিভিক্যালি এনগেজড ইন্ডিভিজুয়াল, কারা কি নাগরিকতার সাথে সম্পৃক্ত ব্যক্তিরা, ব্যক্তিবর্গ, ইন্ডিভিজুয়াল বলতে ইন্ডিভিজুয়াল অর্থ হচ্ছে ব্যক্তি, আর ইন্ডিভিজুয়ালস মানে কি ব্যক্তিবর্গ। এই নাগরিকতার সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ কারা, কারা এই ব্যক্তিবর্গ, দেখি আমরা একটু 2 নম্বর, এই যে দেখো এই যে সিভিক্যালি এনগেজ ইন্ডিভিজুয়াল রিকগনাইজ দ্যামসেলফ, মানে কি সিভিক্যালি এনগেজ পিপলরা তাদের মনে করে অ্যাজ মেম্বার অফ এ লার্জার কমিউনিটি, একটা কি বৃহত্তর সমাজের একটা সদস্য মনে করে তাদের, তারা কিন্তু কি ব্যক্তি সে নিজেকে নিয়ে ভাববে এরকম না, তারা পুরো কমিউনিটি নিয়ে ভাববে। অ্যান্ড আর কনসার্ন অ্যাবাউট সিভিক ইস্যুস, এবং কি তারা যে সামাজিক বিভিন্ন উদ্বেগের কারণগুলো আছে এগুলো নিয়ে কি থাকে, তারা সচেতন থাকে, সামাজিক বিভিন্ন কারণে তারা উদ্বিগ্ন থাকে, তারা সবসময় সজাগ দৃষ্টি রাখে। দে কনসিডার দ্যামসেলফ রেসপন্সিবল সিটিজেন, তারা কি তাদের দায়িত্ববান নাগরিক মনে করে, হু টেক অ্যাকশন অর রাইজ দেয়ার ভয়েসেস, যারা কি করে,
যারা প্রতিবাদ করে এবং তাদের কি তোলে, আওয়াজ তোলে এগেইনস্ট ইনজাস্টিস, কিসের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, ডিসক্রিমিনেশন মানে কি ভাই, বৈষম্যের বিরুদ্ধে, এন্ড আদার ফর্ম অফ সোশ্যাল ইলস মানে কি অন্যান্য সামাজিক ব্যাধির বিরুদ্ধে। সুতরাং আমরা এখানে প্রশ্নে চলে যাই সরাসরি। এই যে হু আর সিভিক্যালি এনগেজ ইন্ডিভিজুয়াল, কারা কি সিভিক্যালি এনগেজ ইন্ডিভিজুয়াল, পিপল হু ফোকাস অন দেয়ার পার্সোনাল অ্যাচিভমেন্ট, মানুষ কি যারা তাদের পার্সোনাল অ্যাচিভমেন্টের দিকে ফোকাস করে, যারা নিজের ব্যক্তি স্বার্থ নিয়ে ভাবে না। আমরা কিন্তু জানি যে তারা নিজেদেরকে একটা বৃহত্তর সমাজের অংশ মনে করে, তারা কিন্তু ব্যক্তি স্বার্থ নিয়ে ভাবে না। সুতরাং আমরা এটা শুরুতেই এটা আমি বাদ দিয়ে দিলাম। তারপর আসো ইন্ডিভিজুয়ালস হু ইগনোর সোশ্যাল ইলস, যারা কি করে সোশ্যাল ইলস বা সামাজিক বিভিন্ন ব্যাধি ইগনোর মানে কি এড়িয়ে চলে। কিন্তু আমরা কিন্তু দেখেছি লাস্টের লাইনে বলছে কি তারা বিভিন্ন সামাজিক ব্যাধি নিয়ে কনসার্ন থাকে, তারা কি তারা ইগনোর করে না, তারা কনসার্ন থাকে, তারা উদ্বিগ্ন থাকে, তারা চিন্তা করে যে আল্লাহ সমাজের এই অবস্থা হইতেছে, সমাজে কি হবে, এই খারাপ অবস্থা থেকে সমাজকে কিভাবে রক্ষা করা যায় এইটা নিয়ে ভাবে। সুতরাং ইগনোর করে না, তারা এড়িয়ে যায় না, তারা উল্টে এটা কিভাবে প্রতিরোধ করতে হয় এইটা নিয়ে চিন্তা করে। তারপর দোজ হু ওয়ার্ক টু অ্যাড্রেস সিভিক ইস্যুস মানে কি মানুষ যারা কি করে সমাজের বিভিন্ন কারণ নিয়ে কাজ করে বা বিভিন্ন কারণ চিহ্নিত করতে, অ্যাড্রেস মানে চিহ্নিত করা, চিহ্নিত করতে সমাজের বিভিন্ন কি সমস্যা চিহ্নিত করতে কাজ করে, অ্যান্ড ইমপ্রুভ দ্য কমিউনিটি, এবং ওই কমিউনিটিকে বা ওই সমাজকে কি উন্নতি করতে সাহায্য করে। এই যে অবশ্যই, কারণ কি বৃহত্তর স্বার্থে কাজ করবে, এটা হবে আমরা জানি। তারপর সিটিজেন্স হু অ্যাভয়েড পাবলিক লাইফ, মানুষজন যারা কি এড়িয়ে চলে পাবলিক লাইফ, তারা ব্যক্তি স্বার্থ দিয়ে ভাবে না, এটাও হবে না। দেখো খুবই সহজভাবে কিন্তু কি অ্যান্সার করা যায় চাইলেই, তোমরা যদি ইচ্ছা থাকে। কি বললাম যে 70% ওয়ার্ড মিনিং জানা থাকলে আর 30% কনফিডেন্স থাকলেই তোমরা ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবে। ওকে ভাইয়া, এই যে এইভাবে 3 নাম্বারটা হবে। দেখো দোজ হু ওয়ার্ক টু অ্যাড্রেস সিভিক ইস্যুস অ্যান্ড ইমপ্রুভ দ্য কমিউনিটি। এবার আসো হুইচ অফ দ্য ফলোইং ইজ এন এক্সাম্পল অফ সিভিক এনগেজমেন্ট, নিচের কোনটি সিভিক এনগেজমেন্টের এক্সাম্পল। এখানে কিন্তু কি অনেকগুলো সিভিক এনগেজমেন্ট তোমার বইয়ে দেওয়া আছে, আমরা দেখি এখানে কিছু একটা আছে নাকি। রাইটিং এ পেটিশন এগেইনস্ট অ্যান আনজাস্টিস ডিসিশন, হুইচ ইজ দ্য ফলোইং ইজ এন এক্সাম্পল, এখানে কি এক্সাম্পল একটা উদাহরণ দেখছি। রাইটিং এ পিটিশন একটা আবেদনপত্র লেখা, এগেইনস্ট অ্যান আনজাস্ট ডিসিশন একটা কি অন্যায্য ডিসিশন বা অন্যায্য একটা সিদ্ধান্তের বিরুদ্ধে কি করে একটা আবেদন লেখা। হ্যাঁ এটা হতে পারে, কারণ কি আমরা কিন্তু পড়েছি যে তোমার মিউনিসিপ্যালিটি বা কোনো অথরিটি যদি একটা ভুল ডিসিশন নেয় বা অন্যায্য একটা ডিসিশন নেয়, সেক্ষেত্রে তুমি কি করতে পারো, তুমি ওই যে আগুন ধরিয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, এইগুলো না করে তুমি একটা পিটিশন বা আবেদনপত্র লিখতে পারো, হ্যাঁ যে আমরা এগুলো মানি না। তুমি কি করতে পারো, একটা হিউম্যান চেইন তৈরি করতে পারো, তুমি র্যালির আয়োজন করতে পারো, তারপর কি গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করতে পারো। এগুলো কিন্তু কি সিভিক এনগেজমেন্টের মধ্যে পড়ে। সুতরাং এটা হতে পারে। অ্যাভয়েডিং পাবলিক ইস্যুস, না পাবলিক ইস্যুসগুলো অ্যাভয়েড করে চলা এটা কখনো কি একটা উদাহরণ হতে পারে না। কারণ কি এই সিভিক এনগেজমেন্টের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো তুমি সমাজের দিকগুলো অ্যাভয়েড করবে না, বরং এগুলো কিভাবে ঠিকঠাক করা যায়, সমাজের খারাপ দিকগুলো কিভাবে ইমপ্রুভ করা যায় এটা নিয়ে চিন্তা করবে। সুতরাং এটা হবে না। তারপর দেখো ইগনোরিং ট্রাফিক কন্ট্রোল নিডস, ট্রাফিক কন্ট্রোল করার যে প্রয়োজনীয়তা আছে এটা কি করা, এড়িয়ে চলা। যে তোমার এখানে জ্যাম লাগছে, না মানলাম না, চলে যাই না, এটাও কিন্তু না। তোমার দায়িত্ব কি সিভিক এনগেজমেন্টের মধ্যে পড়ে, যদি তোমার স্কুলের সামনে সাপোজ ট্রাফিক জ্যাম লাগে তাহলে তুমি এটা নিয়ন্ত্রণ করতে পারো বা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারো। সুতরাং তুমি একটা নাগরিক হিসেবে ওইটা করবে, তুমি ওইটা এড়িয়ে যাবে, এটা সিভিক এনগেজমেন্টের মধ্যে পড়ে না। তার ফোকাসিং অন প্রাইভেট লাইফ, তুমি কি শুধুমাত্র কি প্রাইভেট লাইফ নিয়ে ফোকাস করবে, নিজের জীবন নিয়ে ফোকাস করবে? নিজের জীবন নিয়ে যদি ফোকাস করো তাহলে কমিউনিটির জীবনকে নিয়ে কখনোই ফোকাস করতে পারবা না। সিভিক এনগেজমেন্টের উদাহরণ হচ্ছে নিজের লাইফের পাশাপাশি কি কমিউনিটি বা সোশ্যাল লাইফের দিকেও ফোকাস করতে হবে। সুতরাং কি এটাও হবে না। আমার অ্যান্সার কি হবে ভাইয়া, রাইটিং এ পেটিশন এগেইনস্ট অ্যান আনজাস্ট ডিসিশন, একটা কি আনজাস্ট ডিসিশনের বিরুদ্ধে কি করা, আবেদন করা। এই দেখো ওকে। তারপর আমরা দেখি এখানে আবার আমরা ওই যে সেকেন্ড পেজটাই দিচ্ছি, পেজটাই তুলে দিচ্ছি, কারণ কি বারবার আমাদের উপরে যাওয়া লাগে, এই কারণে আমরা এখানে দিয়ে দিচ্ছি ওই সেকেন্ড পেজটাই সেম টু সেম। তারপর দেখো হোয়াট ইজ সার্ভিস লার্নিং, সার্ভিস লার্নিং কি। এখন সার্ভিস লার্নিং যেহেতু পড়ছে আমরা ডাইরেক্ট বই দেখবো যে সার্ভিস লার্নিং কোথায় লেখা আছে। এই দেখো সার্ভিস লার্নিং এইখানে লেখা আছে, সার্ভিস লার্নিংটা এইখানে লেখা আছে। সুতরাং আমরা একটু দেখি when civic engagement is a part of academic program, যখন কি এই সিভিক এনগেজমেন্টটা নাগরিক সম্পৃক্ততা আমাদেরকে প্রাতিষ্ঠানিক শিক্ষার একটা অংশ,
অ্যান্ড দ্য লার্নার্স এঙ্গেজমেন্ট ইজ অ্যাসেট ফলোইং এই স্কেল, এবং কি লার্নার মানে কি শিক্ষার্থীদের এই সম্পৃক্ততা কি একটা নাম্বারের মাধ্যমে, একটা মাত্রার মাধ্যমে A+, B+, 80, 90 একটা কি মাত্রার মাধ্যমে কি করা হয়, মূল্যায়ন করা হয়। দেন ইট ইজ কল সার্ভিস লার্নিং। অর্থাৎ তুমি যদি তোমার ক্লাসে এগুলো শিখো এবং তোমার পরীক্ষার ব্যবস্থা থাকে, তাহলে কি বলা হয় এটাকে সার্ভিস লার্নিং। সুতরাং আমরা বলতে পারি যে স্পন্টেনাস কমিউনিটি ওয়ার্ক না, স্পন্টেনাস কমিউনিটি ওয়ার্ক এখানে না, একাডেমিক প্রোগ্রাম অ্যাসেসিং সিভিক এঙ্গেজমেন্ট একাডেমিক প্রোগ্রাম হতে পারে। কারণ কি সার্ভিস লার্নিং এর মূল বৈশিষ্ট্যই হচ্ছে এখানে একাডেমিক থাকবেই। তোমরা এটা কি এটা বিদ্যালয়ে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বা কোনো একাডেমিক ইনস্টিটিউশনে তোমার এটা কি করা হবে, শিক্ষাটা দেওয়া হবে। সুতরাং একাডেমিক এটা হতে পারে। পার্সোনাল ভলেন্টারিজম, এটা পার্সোনাল ভলেন্টারিজম না। কারণ কি ভলেন্টারিজম হচ্ছে কি যেটা এডুকেশনের বাইরে, অর্থাৎ তোমার ক্লাসরুমে হয় না, স্পন্টেনাসলি হয়। সুতরাং এটা তো হবেই না। প্যাসিভ অবজারভেশন অফ সোশ্যাল ইস্যুস, প্যাসিভ মানে কি এক কথা হচ্ছে কি নিষ্ক্রিয়, মানে কি ইনডিরেক্টলি এক কথায়। প্যাসিভ অবজারভেশন অফ সোশ্যাল ইস্যুস মানে কি সরাসরি তুমি সোশ্যাল ইস্যুসগুলো অবজারভেশন করবা না, না এইটাও না, এইটাও না। সুতরাং কি আমার কারেক্ট অ্যান্সার হবে এইটা। ওকে, তারপর যদি আসি পরেরটায়, এই দেখো যে একাডেমিক প্রোগ্রাম অ্যাসেসিং সিভিক এনগেজমেন্ট। তারপর যদি এখানে আমরা আসি, হোয়াট ইজ এ কি ফিচার অফ সার্ভিস লার্নিং, সার্ভিস লার্নিং এর বা কি শিক্ষা লার্নিং এর কি ফিচার, কি ফিচার মানে হচ্ছে বৈশিষ্ট্য। এই ফিচারের ক্ষেত্রে কি তোমার ক্যারেক্টারিস্টিক্স আসতে পারে, ক্যারেক্টারিস্টিক্স এটাও মানে কি বৈশিষ্ট্য। ওকে, ফিচার মানেও বৈশিষ্ট্য। হোয়াট ইজ এ কি ফিচার অফ সার্ভিস লার্নিং, সার্ভিস লার্নিং এর মূল বৈশিষ্ট্য কি? স্পন্টেনিটি মানে কি স্বতঃস্ফূর্ততা না, স্বতঃস্ফূর্ততা হচ্ছে ভলেন্টারিজমের, অর্থাৎ ভলেন্টারিজমে তুমি স্বেচ্ছাসেবকেরা স্বতঃস্ফূর্তভাবে আসে, কিন্তু না এখানে কিন্তু এটা না। ইররেগুলার পার্টিসিপেশন, ইররেগুলার, এই ইররেগুলার ব্যাপারটাও কিন্তু কি দেখো, আমি যদি তোমাকে এখানে কিন্তু দেখাই, এই যে ইররেগুলার, তারপর স্পন্টেনাস, এগুলো কিন্তু কি ভলেন্টারিজমের মধ্যে আসছে। এটা কিন্তু কখনো সার্ভিস লার্নিং এর মধ্যে আসে নাই। সার্ভিস লার্নিং এর মধ্যে কি আসছে, তোমার একাডেমিক থাকবে, পুরো এই যে একাডেমিক প্রোগ্রাম থাকবে। তারপর কি এখানে একটা স্কেলের মাধ্যমে অ্যাসেস্ট করা হবে। তারপর কি কমপ্লিট প্ল্যান অফ অ্যাকশন থাকবে। ওকে, এটা ইরেগুলার থাকবে না। একাডেমিক অ্যাসেসমেন্ট অফ সিভিক এঙ্গেজমেন্ট, এই যে একাডেমিক কিন্তু চলে আসছে, তাহলে আমরা জানি যে একাডেমিক যেটা হবে সেটা কি, সেটা এই সার্ভিস লার্নিং এর মধ্যেই পড়বে। অ্যাভয়েডিং ক্লাসরুম নলেজ অ্যাপ্লিকেশন, অ্যাভয়েড মানে কি এড়িয়ে চলা না, ক্লাসরুমের যে নলেজটা আছে এটা কি এড়িয়ে চললে কি জীবনে সার্ভিস লার্নিং হবে, জীবনও হবে না। তার মানে কি এইটা তো হওয়ার পসিবিলিটি নাই। সুতরাং আমার অ্যান্সার হবে কি 3 নাম্বার। ওকে, এই যে অ্যান্সার আমার 3 নাম্বার চলে আসছে। এখন যদি দেখি হাউ ইজ সিভিক এঙ্গেজমেন্ট ডিফারেন্ট ফ্রম ভলেন্টারিজম থেকে সিভিক এঙ্গেজমেন্ট কিভাবে কি ব্যতিক্রম, এটা যদি আমরা দেখি ভলেন্টারিজম থেকে সিভিক এঙ্গেজমেন্ট কিভাবে ব্যতিক্রম, আমরা যদি এখানে তোমরা একটু আমরা পড়ি, এই দেখো, when civic engagement is spontaneous, যখন কি সিভিক এনগেজমেন্টটা কি হবে, স্বতঃস্ফূর্ত হবে, অর্থাৎ সকলেই এখানে অংশগ্রহণ করতে পারবে, বাট ইররেগুলার, কিন্তু কি এটা রেগুলারলি হবে না, আমার ইচ্ছা হলো আমি করলাম, ইচ্ছা হলো না করলাম না, এইরকম যদি হয়। অ্যান্ড নট এ পার্ট অফ একাডেমিক প্রোগ্রাম, এবং কি এটা আমার এই সার্ভিস লার্নিং এর মতো কোনো একাডেমিক প্রোগ্রামেরও পার্ট থাকবে না। ইট ইজ কনসিডার্ড ভলেন্টারিজম, তখন এটাকে কি বলা হবে, ভলেন্টারিজম বলা হবে। সুতরাং আমরা দেখতেছি যে এটা কোন থাকবে না, এই যে সরি, এই যে হাউ ইজ সিভিক এঙ্গেজমেন্ট ডিফারেন্ট ফ্রম ভলেন্টারিজম থেকে সিভিক এঙ্গেজমেন্ট কিভাবে কি একটু ভিন্ন। ভলেন্টারিজম ইনভলভস একাডেমিক প্রোগ্রাম, আমরা কিন্তু জানি ভলেন্টারিজমে কোনো একাডেমিক প্রোগ্রাম ইনভলভ থাকবে না, একদম লাস্টের লাইনে আমরা দেখেছি। সুতরাং এটা হবে না। সিভিক এঙ্গেজমেন্ট ইজ অলওয়েজ স্পন্টেনাস, সিভিক এঙ্গেজমেন্ট কি অলওয়েজ স্পন্টেনাস। হ্যাঁ স্পন্টেনাস ঠিক আছে, কিন্তু ভলেন্টারিজম তো স্পন্টেনাস, তাইলে কি দুইটা তো আলাদা হলো না। এখানে বলছে কি ডিফারেন্স হয়েছে, আলাদা কি কোন দিক থেকে আলাদা, এখানে আমরা জানি সিভিক এঙ্গেজমেন্ট স্পন্টেনাস, ভলেন্টারিজম স্পন্টেনাস, সুতরাং আলাদা তো হলো না। ভলেন্টারিজম ইজ ইররেগুলার অ্যান্ড নট অ্যাসেসড একাডেমিক্যালি, এখানে কি হয় ভলেন্টারিজম হয় কি ইররেগুলার, এটা কি রেগুলার না এবং নট অ্যাসেসড
একাডেমিক্যালি, এবং কি এটা শিক্ষাগতভাবে বা একাডেমিক্যালি কোনো A+, B+ এগুলো দ্বারা কি করা হয় না, মূল্যায়ন করা হয় না। এটা হতে পারে সিভিক এঙ্গেজমেন্ট অ্যাভয়েডস পাবলিক লাইফ। সিভিক এঙ্গেজমেন্ট কি পাবলিক লাইফকে অ্যাভয়েড করে বা এড়িয়ে চলে? না, সিভিক এঙ্গেজমেন্ট তো পাবলিক লাইফকে আরো সম্পৃক্ত করে, এড়িয়ে চলে তো কখনোই হবে না। সুতরাং এটাও হবে না। হ্যাঁ, এটা তো আসলে প্রশ্নে ওঠে না। তাইলে কি হবে? তাহলে আমার 3 নাম্বারটা হবে। 3 নাম্বারটা এই যে এটা অ্যান্সারটা তুমি কি করবা, এই যে আমি বলছিলাম অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার এত, এটা দিয়া এই যে সাপোজ এটা আই নাম্বারটা এখানে আই নাম্বারটা দিয়ে আই এর হবে কি এই যে 3 নাম্বার, আই এর 3 1 2 3। হ্যাঁ, আই এর এই যে আই নাম্বারটা তুমি এমনি দিতে পারো, আই নাম্বার দিয়ে আই এর 3 নাম্বার দিয়ে এটা পুরোটা তুলে দিবা, ভলান্টারিজম ভলান্টারিজম এই যে এই পর্যন্ত এখানে তুলে দিবা, শেষ, তোমার অ্যান্সার হয়ে যাবে। এখন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এক্সাম্পল অফ সিভিক এঙ্গেজমেন্ট। এই যে নট কিন্তু বলছে ইজ অ্যান এঙ্গেজমেন্ট। হ্যাঁ, কোথায় নট আছে কোথায় নট নাই এটা খুব ভালোভাবে দেখবা ভাইয়া। আমরা খেয়াল করেছি তোমাদের মধ্যে একটা কি সম্ভাবনা আছে তোমরা এই জিনিসগুলো দেখো না, এড়িয়ে যাও। সুতরাং এই জিনিসগুলো তোমরা খেয়াল করবে। ওকে, দেখো এইখানে নট লেখাটা ইম্পর্টেন্ট। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এক্সাম্পল অফ সিভিক এঙ্গেজমেন্ট। নিচে কোনটি সিভিক এঙ্গেজমেন্টের কি উদাহরণ না। এই ক্ষেত্রে যদি দেখি কি কি, হেল্পিং কন্ট্রোল ট্রাফিক নিয়ার স্কুল। আমরা জানি যে তোমার স্কুলের সামনে যে ট্রাফিক আছে এটাকে সাহায্য করা কি এই সিভিক এঙ্গেজমেন্টের একটা উদাহরণ। তার মানে কি এটা হবে না, এখানে কিন্তু নট বলে দিছে, এখানে কিন্তু বলে নাই যে নিচের কোনটা সিভিক এঙ্গেজমেন্টের উদাহরণ, বলছে কিন্তু নিচের কোনটা সিভিক এঙ্গেজমেন্টের উদাহরণ নয়। সুতরাং এটা বাদ। ক্লিনিং এ পার্ক উইথ এ টিম, একটি পার্কের সাথে একটা কি দলের সাথে একটা পার্ক কি ক্লিন করা পরিষ্কার করা, এটাও হবে না, কারণ কি এটাও সিভিক এঙ্গেজমেন্টের অংশ। ইগনোরিং কমিউনিটি প্রবলেমস মানে কি সম্প্রদায়ের কি সম্প্রদায়ের বা তোমাদের সমাজের প্রবলেমগুলোকে কি করা, ইগনোর করা বা এড়িয়ে চলা, এইটা হতে পারে। কারণ কি এটা সিভিক এঙ্গেজমেন্টের মধ্যে পড়ে না। কারণ কি আমরা জানি সিভিক এঙ্গেজমেন্ট হলে কখনোই সমাজের বিভিন্ন সমস্যাগুলো এড়িয়ে যাওয়া যাবে না, এগুলো অ্যাড্রেস করতে হবে। রাইটিং পিটিশন এগেইনস্ট সোশ্যাল ইনজাস্টিস, সমাজের কি অন্যায্য জিনিসের দিকে বা জিনিসের প্রতি কি লেখা, আবেদনপত্র লেখা। সুতরাং কি এটাও হবে না, এটাও সিভিক এঙ্গেজমেন্টের অংশ হবে হচ্ছে কি এইটা। ওকে, দেখো ইগনোরিং কমিউনিটি প্রবলেমস। ওকে, এখন দেখো, এখন আমরা হচ্ছে এমসিকিউ শেষ করলাম। এখন হচ্ছে আমরা কিভাবে অ্যান্সার করতে হয় প্রশ্ন। আমাদের কি আমরা জানি কি প্রশ্ন আসে, ওই প্রশ্নগুলো কিভাবে অ্যান্সার করা লাগে আমরা দেখব। জাস্ট তুমি এইখান থেকে দিবা, কিন্তু তোমার নিজের মতো, যেহেতু ভাই তোমরা অলরেডি এইচএসসি তো পড়ো, আমি জানি তোমাদের কিছুটা হলেও সেন্টেন্স মেকিং পাওয়ার আছে। এইটা আবার পড়বা দরকার হলে দেখে দেখে আর নিজের মতো করে একটু কি করবা, অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবা। কিভাবে অ্যান্সারগুলো শুরু করবা আমি জাস্ট এটা দেখা দেওয়ার চেষ্টা করি। দেখো, হোয়াট ইজ দ্য, শুরুতে এমন দেওয়া থাকলে খাতায় এই খাতা এই অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 2 সাপোজ। হ্যাঁ, তখন কি এই যে এ দিয়ে শুরু করে দেবা, এইটা এ দিয়ে অ্যান্সার লিখবা, বি দিয়ে আরেকটা অ্যান্সার লিখবা। ওকে, এইভাবে। এখন দেখো অ্যান্সারটা কিভাবে সাজাবা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তোমার আগে দেখতে হবে অ্যান্সার কোশ্চেন অ্যান্সার করার ক্ষেত্রে যে এরা প্রেজেন্টে চেয়েছে না পাস্টে চেয়েছে। বিশেষ করে দেখবা অনেক সময় একটা কোশ্চেনের ডিট দেওয়া থাকে, যদি ডিট থাকে তাহলে বুঝতে হচ্ছে কি এটা পাস্টে। আর যদি কি পাস্টে কোনো ওয়ার্ড থাকে বা পাস্টে কোনো ওয়ার্ড থাকে তাহলে বুঝবা কি এটা পাস্টে, এটা পাস্টে অ্যান্সার করা লাগবে। যদি এম ইজ আর, এম ইজ আর, ওয়াজ ওয়ার, তারপর কি ডু ডাস এইসব থাকে তাহলে বুঝবা কি এটা প্রেজেন্টে হবে, এটা প্রেজেন্টে হবে। এটা তোমরা যারা কি পারো টেন্স পারো তারা এটার অ্যান্সারটা খুব ভালোভাবে বুঝবা। যদি ডিড না থাকে তাহলে নর্মালি প্রেজেন্টে হয়, তাহলে ইজ থাকে, হয়তো ডু থাকে অথবা ডাস থাকে। ওকে, আর যদি কি পাঁচটা হয় তাহলে ডিড থাকে সাধারণত। এখন দেখো, হোয়াট ইজ দ্য আলটিমেট এইম অফ এডুকেশন অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। এই প্যাসেজ অনুসারে এডুকেশন বা শিক্ষার আলটিমেট এইম কি, আলটিমেট মানে কি সর্বশেষ। এখন দেখো এই যে এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন আওয়ার বিহেভিয়ার। হ্যাঁ, আর ইট হেল্প আস ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইফস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সোসাইটি উই লিভ ইন। তুমি যদি এইটুকু দিয়ে দাও তাইলেও কিন্তু কি হবে। কিন্তু এখন প্রশ্নটা সাজাবে কিভাবে, প্রশ্নের মধ্যে সাজাবে এইভাবে, দ্য আলটিমেট এইম অফ এডুকেশন অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। হ্যাঁ, এই যে এটা তুলবা, তারপর এই যে ভার্বটা হচ্ছে কি ইজ বা আর, তোমার যাই হোক না কেন তুমি পিছিয়ে নিয়ে যাবা। যেমন অ্যান্সারটা এইরকম হতে পারে,
education aims to bring about positive changes in behavior and inspire individual to improve their lives and society। এখন এটা কার জন্য? যে সাজাতেই পারবে না, হ্যাঁ, ডাইরেক্ট বই থেকে দিয়ে দিবা, তারা এটা সরাসরি দিয়ে দিবা, কোনো মার্কস কাটা যাবে না। কিন্তু তোমরা যারা একটু চাচ্ছ যে তোমরা আর একটু নিজের মতো করে করবা, তাহলে তোমরা কি করবা? দ্য আলটিমেট এইম অফ এডুকেশন অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ইজ বা আর, তুমি যদি একটা দাও তাহলে কি ইজ দিবা, আর যদি একের অধিক দাও তাহলে কি আর দিবা। তারপর কি এই যে bring about positive changes in behavior and inspire individuals to improve their lives and society। শেষ। এখানে যেহেতু কি দুইটা আছে কিন্তু দেখো, একটা হচ্ছে কি পজিটিভ চেঞ্জ নিয়ে আসা, আর একটা কি ইন্সপায়ার করা। এই দুইটা যদি হয় তাহলে কি ইজ দিবা নাকি আর দিবা? দুইটা দিলে আর দিবা, একটা দিলে ইজ দিবা। ওকে ভাইয়া, এইভাবে হচ্ছে কি অ্যান্সারটা করতে হবে। একদম সরাসরি বইয়ের লাইনটা দিয়ে দিয়েছে, এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস ইন বিহেভিয়ার অ্যান্ড ইন্সপায়ার ইন্ডিভিজুয়ালস টু ইমপ্রুভ দেয়ার কি লাইফস অ্যান্ড সোসাইটি। প্রথম দুটা সেন্টেন্স এখানে দিয়ে দিয়েছে। তারপর যদি এখানে আসি, হোয়াই ইজ এডুকেশন ইনকমপ্লিট উইদাউট কমিউনিটি এঙ্গেজমেন্ট। কি কারণে? হোয়াই, এই প্রশ্ন বোঝা লাগবে। হোয়াই, কেন হোয়াই ইজ এডুকেশন ইনকমপ্লিট, কেন কি এডুকেশনটা সম্পূর্ণ না, অসম্পূর্ণ, উইদাউট কমিউনিটি এঙ্গেজমেন্ট ছাড়াই। দেখো এই ক্ষেত্রে আগে আমরা উত্তরটা দেখি, তারপর দেখি উত্তরটা কোথা থেকে নেওয়া হয়েছে। এডুকেশন ইজ, দেখো ভাই এটা কিন্তু ভালোভাবে আমরা একটু দেখবো, পরবর্তী আমরা আরেকটা প্র্যাকটিস করাবো, সেখানে কিন্তু আমরা ইন ডেপথে যাব না। কারণ হচ্ছে আমরা যদি ইন ডেপথে যাই তোমাদের ক্লাসটা 4 ঘন্টার হয়ে যাবে। ওকে, 4 ঘন্টা তো এখানে তোমার ওয়েস্ট করার কোনো মানে নেই। এডুকেশন ইজ ইনকমপ্লিট, দেখো এখানে কিভাবে সাজাইছে, এডুকেশন, হ্যাঁ, তারপর ইজটা এখানে নিয়ে গেছে। এডুকেশন ইজ ইনকমপ্লিট ইফ ইট ডাজ নট ইলুমিনেট মাইন্ডস, যদি কি এরা আমাদের মনকে কি করে না, আমাদের মনকে আলোকিত করে না, অর ইন্সপায়ার ইন্ডিভিজুয়াল টু ওয়ার্ক ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কি কমিউনিটি, এবং কি যা আমাদের ইন্সপায়ার করে না, সমাজের বা আমাদের যে সম্প্রদায় আছে এটার বেটারমেন্টের জন্য বা উন্নতির জন্য। এটা আমরা কোথা থেকে নিচ্ছি? এই দেখো, এটা কিন্তু এইখানে এইভাবে সরাসরি দেওয়া আছে যে এই যে কমপ্লিট অ্যাট অল, কোনোভাবে কি কমপ্লিট না। এডুকেশন দ্যাট ডাজ নট ইলুমিনেট আওয়ার মাইন্ড, শিক্ষা যেটা কি আমাদের মনকে কি করে না, আলোকিত করে না, অর ডাজ নট ইন্সপায়ার আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, এবং কি যেটা আমাদের কি সমাজের জন্য বা আমাদের কমিউনিটির জন্য কাজ করতে অনুপ্রাণিত করে না, ইজ নট কমপ্লিট অ্যাট অল, সেটা কি কোনোভাবে সম্পূর্ণ না। এই যে ইজ নট কমপ্লিট, এটাকে কি আমরা এক কথায় বলতে পারি ইনকমপ্লিট। ওকে, দেখো এটা কিন্তু কি নট কমপ্লিটটা বলে নাই, সরাসরি কি বলে দিছে, ইনকমপ্লিট বলে দিছে। এই যে ইনকমপ্লিট কিন্তু বলে দিছে, নট কমপ্লিট না বলে ইনকমপ্লিট বলে দিছে। তুমি বইয়ের মতো লেখো না, এডুকেশন ইজ ইনকমপ্লিট ইফ ইট ডাজ নট ইলুমিনেট মাইন্ড, যেটা যদি কি এটা আমাদের কি করে না, আমাদের মনকে আলোকিত করে না। দেখো ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ডু এর সাথে এস বাই এস যোগ হয়েছে। ইট ডাজ নট ইলুমিনেট মাইন্ডস অর ইন্সপায়ার individuals to work for the betterment of the community। ওকে, এবার দেখো, হাউ আর লার্নার্স এক্সপেক্টেড টু ইউজ এডুকেশন আউটসাইড দ্য ক্লাসরুম। হাউ মানে কি কিভাবে, হাউ এর অর্থ হচ্ছে দুটো, একটা হচ্ছে কিভাবে আর একটা হচ্ছে কি কত। এখন তোমার বুঝতে হবে এই ক্ষেত্রে কোন অর্থটা প্রকাশ পাচ্ছে। হাউ আর লার্নার্স এক্সপেক্টেড, কিভাবে কি শিক্ষার্থীদের থেকে আশা করা হয়, টু বি ইউজ এডুকেশন, তাদের শিক্ষাকে ব্যবহার করবে, আউটসাইড দ্য ক্লাসের বাইরে তাদের কি শিক্ষাকে ব্যবহার করবে। এটা কিভাবে এক্সপেক্ট করা হয়? দেখো উত্তরটা আমরা কি দিয়েছি, লার্নার্স, এই লার্নার্স সাবজেক্ট, তারপর কি অক্সিলারি ভার্ব, তারপর মেইন ভার্ব। লার্নার্স আর এই আরটাই কিন্তু আমরা এখানে নিয়ে আসছি। লার্নার্স আর এক্সপেক্টেড টু অ্যাপ্লাই দেয়ার নলেজ, স্কিল অ্যান্ড ভ্যালিউস টু ইমপ্রুভ দ্য ওয়ার্ল্ড আউটসাইড দ্য ক্লাসরুম। এইটা কিভাবে, দেখো সরাসরি হচ্ছে আমরা এখান থেকে, এই যে এখান থেকে উই আর এক্সপেক্টেড বলছে কি আমরা কারা, আমরা কিন্তু শিক্ষার্থীরাই। এই উইর বদলে বলছে কি লার্নার্স, হ্যাঁ আমরা। উই আর এক্সপেক্টেড টু অ্যাপ্লাই দ্য নলেজ, স্কিল অ্যান্ড ভ্যালিউস দ্যাট উই লার্ন ইন দ্য ক্লাসরুম, হ্যাঁ, ইন দ্য এঙ্গেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইস আউটসাইড। এই যে দেখো এই পর্যন্ত দিচ্ছে, উই বলতে লার্নারদের তো বোঝানো হয়। ওকে, এই দেখো এইটাই কিন্তু আমরা এইখানে এসে পড়ছে। ওকে, এই দেখো
আউটসাইড দ্য ক্লাসরুম। এই পর্যন্ত শেষ। এই যে এইভাবে একটু বুঝে বুঝে অ্যান্সার করা লাগবে। তোমরা অনেকে খুব ভয় পাও এটা নিয়ে, একদম টেস্ট পেপার ধরে মুখস্থ করো। ভাইয়া এগুলো কিন্তু মুখস্থ করার জিনিস না, এগুলো হচ্ছে একটু বুঝে বুঝে দেখা। তোমার বইয়ের সাথে তোমার যে জ্ঞান আছে এইটার একটু সম্মিলন ঘটাতে হবে, তাহলে তোমরা এই অ্যান্সারটা খুব ভালোভাবেই করতে পারবে। ওকে, তারপর আসো আমরা যদি আসি, হোয়াট ইজ সিভিক এঙ্গেজমেন্ট? সিভিক এঙ্গেজমেন্ট কি? সিভিক এঙ্গেজমেন্ট কি যদি এইদের দিকে তাকাও তাহলে তোমার একদম সরাসরি ওইখানে চলে যাওয়া লাগবে। আগে আমরা এখানে দেখি, সিভিক এঙ্গেজমেন্ট ইনভলভস ওয়ার্কিং টু মেক এ ডিফারেন্স ইন দ্য সিভিক লাইফ অফ দ্য কমিউনিটি ইউজিং নলেজ, স্কিল, ভ্যালুস অ্যান্ড মোটিভেশন। এটা সরাসরি একদম সরাসরি যদি বলি আমরা, সরাসরি আমার টেক্সট থেকে নেওয়া হয়েছে। দেখো সরাসরি কিভাবে টেক্সট থেকে নেওয়া হয়েছে, এই দেখো এইখানে আছে, এই যে সিভিক এঙ্গেজমেন্ট মিনস, সিভিক এঙ্গেজমেন্ট বলতে বোঝায় ওয়ার্কিং টু মেক এ ডিফারেন্স, একটা পরিবর্তনের জন্য কাজ করা, ইন দ্য সিভিক লাইফ, একটা কি সামাজিক পরিবর্তনে কাজ করা, অফ দ্য কমিউনিটি এবং কি সম্প্রদায়ের বা সমাজের, বাই ইউজিং নলেজ জ্ঞানকে ব্যবহার করে, স্কিল তোমার দক্ষতাকে ব্যবহার করে, ভ্যালিউস তোমার কি মূল্যবোধকে ব্যবহার করে, অ্যান্ড মোটিভেশন তোমার অনুপ্রেরণাকে ব্যবহার করে। এই দেখো সরাসরি, কিন্তু মাঝখানে কিন্তু এই জিনিসটা দিও না, এটা কিন্তু সিভিক লাইফ কাকে বলে এইটার ডেফিনেশন দিছে। তোমার কিন্তু সিভিক, হোয়াট ইজ সিভিক লাইফ এটা কিন্তু বলে নাই। যেহেতু সিভিক লাইফ বলেন তাহলে এটা স্কিপ করবা। এটা হচ্ছে কি সিভিক লাইফ কি এইটার একটা কি ডেফিনেশন। যদি বলে হোয়াট ইজ সিভিক লাইফ তখন হচ্ছে কি সিভিক লাইফ মিনস দ্য পাবলিক লাইফ অফ দ্য সিটিজেন্স অ্যাজ কন্ট্রাস্টেড উইথ প্রাইভেট অর পার্সোনাল লাইফ। ওকে, তাহলে কি এটা তোমরা বাদ দিবা। তারপর দেখো এই যে আমরা এটা সরাসরি বই থেকে দিলাম। তারপরে যদি আসি, হোয়াট ডাজ সিভিক এঙ্গেজমেন্ট প্রমোট? সিভিক এঙ্গেজমেন্ট কি প্রমোট করে বা কি বৃদ্ধি করে? যদি এইখানে আসো, এখন যদি আমরা আগে প্রশ্ন দেখি, সিভিক এঙ্গেজমেন্ট প্রমোট দ্য কোয়ালিটি অফ লাইফ, এটা হচ্ছে কি মেইন কথা, দ্য কোয়ালিটি অফ লাইফ ইন এ কমিউনিটি বাই ইমপ্রুভিং দ্য হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ ইটস পিপল। তুমি যদি এটাকে আসো ভাইয়া এটা কোথা থেকে অ্যান্সার হলো, একদম সরাসরি আমরা বইয়ে চলে যাই, বই থেকে সরাসরি তুমি দেখো এই যে এইখান থেকে, এই সিভিক এঙ্গেজমেন্ট প্রমোট দ্য কোয়ালিটি অফ লাইফ ইন এ কমিউনিটি, কমিউনিটি কি কোয়ালিটি অফ লাইফ জীবনমান উন্নয়ন করে, কিভাবে জীবনমান বৃদ্ধি বা উন্নয়ন করে, বাই কন্ট্রিবিউটিং টু দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ, কি স্বাস্থ্যের উন্নতি করে, অ্যান্ড ওয়েলবিং অফ দ্য পিপল মানুষের কল্যাণ করে। ওকে, এই যে এইখান থেকে এই পর্যন্ত সরাসরি, এখানে তো দেখার আর কিছু নেই ভাই, লিখে দাও না, বুঝে বুঝে লিখে দাও, শুধুমাত্র কি বুঝে বুঝে লেখাটা ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। ওকে, এই যে এখানে বুঝে বুঝে সরাসরি বইয়ের মতো লিখে দিলে। তারপর হাউ ডু সিভিক্যালি এনগেজ ইনভলভস ভিউ দ্যামসেলস। দেখো হাউ মানে কি কিভাবে, হাউ ডু সিভিক্যালি এনগেজ ইন্ডিভিজুয়ালস মানে কি ব্যক্তিরা বা ব্যক্তিবর্গ আমরা যেটাকে বলি, ভিউ দ্যামসেলস, ভিউ মানে কি দেখা, কিভাবে কি যারা নাগরিকতার সাথে সম্পৃক্ত ব্যক্তিরা নিজেদের দেখে, আমরা জানি কি নাগরিকতার সাথে সম্পৃক্ত ব্যক্তিরা নিজেদের কিভাবে দেখে, সিভিক্যালি এনগেজ ইন্ডিভিজুয়াল সিজ দ্যামসেলস অ্যাজ রেসপন্সিবল সিটিজেন, তারা কি নিজেদের কি দায়িত্ববান নাগরিক হিসেবে দেখে, অ্যান্ড মেম্বার্স অফ এ লার্জার সোশ্যাল কমিউনিটি, এবং কি তারা নিজেদের একটা কি বৃহত্তর একটা সমাজের অংশ মনে করে। এটা যদি আমরা বলি যে ভাইয়া এটা কোথা থেকে আসছে, এটা যদি তোমরা যারা মনে রাখতে পারছো তারা কিন্তু জানো কি এটা সরাসরি বই থেকে আসছে, প্রথম পৃষ্ঠাতে আমাদের ছিল। দেখো এখানে কিন্তু দেখো এই যে দে, এখানে দে বলতে কাদের বোঝানো হয়েছে, এই যে সিভিক্যালি এনগেজড পিপলদের কিন্তু এখানে বোঝানো হয়েছে। সিভিক্যালি এনগেজড পিপল কনসিডার, এখানে কিন্তু কনসিডার দ্যামসেলস রেসপন্সিবল সিটিজেন হু টেক অ্যাকশন অর রেইজ দেয়ার ভয়েসেস, এটাও দিতে পারো। তারপর যদি তুমি এইখানে দাও, এই যে সরাসরি এইখানে সরাসরি এইখান থেকে দেওয়া হচ্ছে, এইখান থেকে দেওয়া বেটার, সিভিক্যালি engaged individual recognize themselves as member of a larger social community and are concerned about social issues। তুমি এই পর্যন্ত দিলে হবে, তুমি যদি চাও যে এই পর্যন্ত দিবা তাও হবে, তোমার যদি হাতে সময় থাকে, যেহেতু দেখে দেখে লেখা তুমি দিতেই পারো, কোনো প্যারা নাই, তুমি দিতে পারো। ওকে, তারপরে আমরা এটা সরাসরি বই থেকে, এখানে কিন্তু একটা লাইনও তোমার নিজে থেকে লেখার দরকার নাই। দেখো আমাদের হয়তো একটু এটা শেষ হয়ে যাবে। দেখো এখন হচ্ছে এটা তো আমরা অ্যান্সার করলাম, এখন হচ্ছে কি আমরা এটা হোয়াট ইজ সিভিক এঙ্গেজমেন্ট, এটা কি আমরা করছি, হ্যাঁ এটা আমরা করছি, সরি বেশি বড় হয়ে গেছে না। দেখো হোয়াট আর এক্সাম্পল অফ সিভিক এঙ্গেজমেন্ট, সিভিক এঙ্গেজমেন্টের এক্সাম্পলগুলো একদম তোমার বই কিন্তু সরাসরি দেওয়া আছে, যেমন এইভাবে এক্সাম্পল ইনক্লুড অর্গানাইজিং র্যালিস, এগুলো কিন্তু কি একদম জাস্ট
হ্যাঁ এইরকমই দেওয়া আছে। অর্গানাইজিং র্যালিস মানে কি র্যালির আয়োজন করে, রাইটিং পিটিশন আবেদনপত্রের আয়োজন করে, কালেক্টিং সিগনেচার মানে কি গণস্বাক্ষর স্বাক্ষর কর্মসূচির মাধ্যমে, তারপর কি ক্লিনিং পার্ক পার্ক পরিষ্কার করার মাধ্যমে, হেল্পিং এল্ডারলি পিপল বয়স্কদের সাহায্য করার মাধ্যমে, অ্যান্ড কন্ট্রোলিং ট্রাফিক নিয়ার স্কুল এবং কি স্কুলের পাশে ট্রাফিক কন্ট্রোল করে। এই যে তুমি যদি সুন্দর করে এগুলো দিতে পারো তাহলে কি এগুলো হয়ে যাবে। তুমি যদি দিতে পারো যে সাম এক্সাম্পলস অফ সিভিক এঙ্গেজমেন্ট, আর তুমি এইভাবে যারা একটু ভালো করতে চাও তাহলে কি দেবা, কি দিতে পারো, সাম কিছু, সাম মানে কি কিছু, সাম এক্সাম্পল অফ সিভিক এঙ্গেজমেন্ট। এখন কি তুমি একটা এক্সাম্পল দিবা নাকি অনেকগুলো দিবা? আমরা এখানে কি অনেকগুলো এক্সাম্পল আছে না, একের বেশি, তাইলে আর দিয়ে তুমি শুরু করো। অর্গানাইজিং র্যালিস, রাইটিং পেটিশন, কালেক্টিং সিগনেচার, এগুলো একটা 1 বাই 1 দিয়ে যাও, শেষ। তোমার এক নাম্বারও কারোর ক্ষমতা নাই, কোনো টিচারের ক্ষমতা নেই তোমার থেকে একটা নাম্বার কাটবে। সুতরাং এইসব ব্যাপারে একটু কি সতর্ক থাকা লাগবে। ওকে, এখন হচ্ছে আমরা আরেকটা প্যাসেজ নিয়ে আলোচনা করব, হয়তো তোমরা এটা নিয়ে সম্পূর্ণ বুঝতে পেরেছো। এখন দেখো তোমরা হচ্ছে হয়তো প্রথম প্যাসেজে সব ক্লিয়ার হয়েছে, কারো কারো কিছু হয়নি। এখন হচ্ছে আমরা আরেকটা প্যাসেজ কমপ্লিট করব, এটা হচ্ছে একটু তুলনামূলক দ্রুত কমপ্লিট করব। যারা তোমরা ভালোভাবে এখনো কমপ্লিট হয়নি তোমরা আরেকবার ভিডিওটা দেখতে পারো শুরু থেকে, তার পাশাপাশি এটা তো আমরা করবই, সমস্যা নাই। দেখো এখন হচ্ছে দ্য লেজেন্ড অফ গাজী অ্যাকর্ডিং টু সাম মিথ অ্যান্ড লেজেন্ড। এখন এই লেজেন্ড অফ গাজী এটা না তোমাদের অনেকের কমপ্লেন থাকে যে ভাই এটা পড়ায় দেন, এটা এখনো পড়ানো হয় নাই, এইটা ওইটা। আমরা কিন্তু দুইবার এই সেম ক্লাস তোমাদের দিয়েছিলাম। হ্যাঁ, যারা তোমরা আমাদের একাডেমিক টু অ্যাডমিশন প্রোগ্রামে ছিলে, আর যারা ছিলে না তারা এইখান থেকে দেখে নিতে পারো, তোমাদের অনেকের কাছে এটা একটু কঠিন মনে হয়। এখন দেখো ভাই, তোমরা যদি ওয়ার্ড মিনিং জানো আর তোমরা অ্যান্সার তোমাদের মধ্যে কনফিডেন্স থাকে তাহলে তোমরা ভালোভাবে এটা পারবে। এখন শুরু করি আমরা। দেখো দ্য লেজেন্ড অর্থ কি ভাইয়া, কিংবদন্তি। লেজেন্ড অর্থ কি, কিংবদন্তি। আমরা বলি না যে ও একটা লেজেন্ড, এ একটা লেজেন্ড, মানে কি যারা সাধারণ মানুষের চেয়ে ভালো কিছু একটা করতে পারে, আর মহৎ কিছু একটা করতে পারে, অস্বাভাবিক পর্যায়ে কিছু একটা করতে পারে, তাদের আমরা কি বলি, লেজেন্ড বলি। যেমন ক্রিশ্চিয়ানো রোনালদোকে আমরা লেজেন্ড বলি, মেসিরে আমরা কি বলি, লেজেন্ড বলি। এখন আবার লেজেন্ডের আরেকটা বলা হয় কি, GOAT, গ্রেটেস্ট অফ অল টাইম। এই ওয়ার্ডটাও কি এই লেজেন্ডের সিনোনিম হিসেবে ব্যবহার হয়। এখন দেখো দ্য লেজেন্ড অফ গাজী অ্যাকর্ডিং টু সাম মিথ অ্যান্ড লেজেন্ড, মানে কি কিছু রূপকথা এবং কি কিছু কিংবদন্তির অনুসারে গাজীর কথা বলা হয়েছে। কি বলা হয়েছে, গাজী পীর ওয়াজ এ মুসলিম সেন্ট। সেন্ট মানে কি এখানে পীরকে বোঝানো হচ্ছে, আমাদের পীর আছেন অনেক, ওই পীরকে বলা হয়েছে কি, এই পীরের মধ্যে অন্যতম ছিল কি গাজী পীর। বাংলাদেশ কিন্তু একটা সময় এই মুসলিম ছিল না বললেই চলে, এই বিভিন্ন অঞ্চল থেকে, বিশেষ করে আফগানিস্তান, তুর্কি, এইসব অঞ্চল থেকে পীররা এসে এই দেশে কি করেছে, বিভিন্ন অঞ্চলে ইসলাম প্রচার করেছে। যেমন সিলেটের কি শাহজালাল, শাহপরান, তারপরে খুলনার দিকে খানজাহান আলী, ওই রকম এইখানে আরেকজনের কথাই বলা হয়েছে যে কি গাজী পীর, যে ইসলাম প্রচার করার জন্য এদেশে এসেছিলেন। গাজী পীর ওয়াজ এ মুসলিম সেন্ট। গাজী পীর কি ছিলেন, একজন মুসলিম কি ছিলেন, পীর ছিলেন। হু ইজ সেড টু হ্যাভ স্প্রেড ইসলাম, যাকে কি বলা হয়েছিল, তাকে ইসলাম প্রচার করতে বলা হয়েছিল ইন দ্য পার্টস অফ বেঙ্গল, বাংলার কি অংশে, কোন অংশে, ক্লোজ টু দ্য সুন্দরবন, সুন্দরবনের নিকটবর্তী বাংলার অংশে। অর্থাৎ আগে কিন্তু বিভিন্ন এলাকায় পীর আউলিয়াদেরকে পাঠানো হতো ইসলাম প্রচারের জন্য। এই যে এক একজন এলাকায় এক একজন আসতো, এইরকমই এই যে পীর গাজীকে কোথায় পাঠানো হয়, সুন্দরবনের কাছে নিকটবর্তী এলাকায় পাঠানো হয়। এই যে কিসের জন্য, স্প্রেড মানে কি ছড়ানো, ইসলাম প্রচার করার জন্য মূলত কি করা হয়, তাকে পাঠানো হয়েছিল। হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকেল। ক্রেডিট মানে কি, তার মধ্যে কি ছিল, অনেক মিরাকেল। মিরাকেল মানে কি ভাইয়া, মিরাকেল মানে হচ্ছে গুণ, অলৌকিকতা, তার মধ্যে অনেক অলৌকিকতার গুণ ছিল। ফর এক্সাম্পল হি কুড সাপোজলি কাম ডেঞ্জারাস এনিমাল। এখন সাপোজলি মানে কি ধারণা করা হয়, হ্যাঁ। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, হি কুড সাপোজলি ধারণা করা হয় যে সে পারতো, কি পারতো, কাম মানে কি শান্ত করা, এটা উচ্চারণ কি কাম, না কাম ডেঞ্জারাস এনিমাল, তাকে কি ধারণা করা হয় যে সে ভয়ানক বিভিন্ন প্রাণীকে কি করতে পারতো, শান্ত করতে পারতো।
অ্যান্ড মেক দেম ডোকাইল, এবং কি তাদের বাধ্য করতে পারতো, এক কথায় শিকারই করতে পারতো। যে বিভিন্ন থাকে না সুন্দরবনের নিকটবর্তী বাঘ থাকে, কুমির থাকে, হ্যাঁ, এইসব হিংস্র প্রাণী তার কথা শুনতো, বাধ্য করতে, এই তোরা মানুষের ক্ষতি করবি না, এই তোরা এই সীমার এপাশে আসবি না, তোরা লোকালয়ে ঢুকবি না, এইভাবে এদের ডোকাইল করতো, বাধ্য করতো তাদের নিজেদের লিমিটেশনের মধ্যে থাকার জন্য। হি ইজ ইউজুয়ালি ডেপিক্টেড মানে কি বর্ণনা করা, এখানে যেহেতু প্যাসিভে বলছে তাকে বর্ণনা করা হয় সাধারণত ইন পট অর স্ক্রল পেইন্টিং। পট কি আমরা আগে কিন্তু দেখতাম, আগে কিন্তু টেলিভিশন ছিল না, তখন কিন্তু কি মানুষ একটা বক্সের মধ্যে পট দেখতো, পটের আয়োজন করা হতো। এই পট যারা জানো না তোমরা তোমার বাবা মায়ের কাছে জিজ্ঞেস করে দেখতে পারো, তারা এই পট সম্পর্কে হয়তো চিনে। দেখবে একটা মানুষ এমন ঠং 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 পিটাতে পিটাতে আসে, তারপর কি এই পট দেখতো, তাকে কি করা হতো সাধারণত বর্ণনা, ডেপিক্ট কি বর্ণনা করা, তাকে বর্ণনা করা হয় ইন পটে অর স্ক্রল পেইন্টিং। এবং কি স্ক্রল পেইন্টিং মানে কি, স্ক্রল মানে হচ্ছে একটা হচ্ছে ফেসবুকের স্ক্রল, আর একটা হচ্ছে মুড়িয়ে রাখা, পেঁচিয়ে রাখা। অনেক সময় কি অনেক যারা রাজা বাদশার মুভি দেখছো, বাহুবলী টাইপের, যোধা আকবর টাইপের মুভি দেখছো, তারা দেখবে কি যে আবার গোপাল ভাঁড়ে এই জিনিসটা খুব ভালোভাবে দেখা যায় যে স্ক্রল পেইন্টিংগুলো কি থাকে, স্ক্রল হচ্ছে এইরকম যে কাগজগুলো এমন বটা থাকে এবং খুলে 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 তারপর পরে, এটাকে বলা হয় কি স্ক্রল পেইন্টিং মানে কি এই বটা কাগজের মধ্যে তার কি অনেক চিত্র আঁকা ছিল। স্ক্রল পেইন্টিং রাইডিং এ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার, ফিয়ার্স মানে কি হিংস্র, লুকিং মানে কি হিংস্র দেখতে, অনেক ভয়াবহ দেখতে একটা বেঙ্গল টাইগার মানে কি বাঘ। এই স্নেক একটা সাপ ইন হিজ হ্যান্ড, এবং কি তার হাতে একটা সাপ আছে, বাট ইন নো অ্যাপারেন্ট ডেঞ্জার। অ্যাপারেন্ট মানে কি স্পষ্ট, অ্যাপারেন্ট মানে কি স্পষ্ট, কোনো কি নাই, স্পষ্ট কোনো কি ভয় নেই। এখন যদি আমরা এই সেন্টেন্সটা পুরো একবার পড়ি তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবা যে হি ইজ ইউজুয়ালি ডেপিক্টেড, তাকে বর্ণনা করা হয়েছিল কিসের মধ্যে, ওই পটের মধ্যে, এবং কি স্ক্রল পেইন্টিং এর মধ্যে, ওই পেইন্টিং এর মধ্যে যে পেছানো যে পেইন্টিংটা থাকে না, ওই পেইন্টিং এর মধ্যে কিভাবে তাকে রাইডিং মানে কি চড়া, ওই যে আমরা ঘোড়ায় চড়ি বাঘের উপরে, সে বাঘের উপরে চড়ছে, রাইডিং এ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার, সে একটা কি হয়েছে একটা হিংস্র একটা বাঘের উপরে বসে আছে, এ স্নেক ইন হিজ হ্যান্ড, তার হাতে কি একটা সাপ আছে, বাট নো অ্যাপারেন্ট ডেঞ্জার, কিন্তু কি স্পষ্টভাবে কোনো কি নাই, কোনো ভয় নাই, অর্থাৎ সে ভয় করছে না। এখন আমাদের সাথে যদি একটা সাপও আসে আমাদের সামনে, আমরা তো ভয় 40 হাত দূরে দৌড় দিব, ঠিক না? কিন্তু তুমি দেখো তার মধ্যে কি মিরাকেল বা অলৌকিকতা ছিল, সে এই যে বাঘের উপরে চড়তো, তারপর কি তার হাতে সাপ থাকতো, সে কোনো ভয় পেত না। এগুলো কি বিভিন্ন চিত্রকর্মে লেখা আছে, আর এই চিত্রকর্ম থেকে আমরা তার ইতিহাস কিন্তু মূলত জানতে পেরেছি। অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ, কিছু কি গল্প অনুসারে, হি অলসো ফট ক্রোকোডাইল, সে কি ক্রোকোডাইল মানে কি কুমিরের বিরুদ্ধে লড়াই করেছে, অর্থাৎ কি কুমিরদেরও কি সে তাড়িয়ে তুড়িয়ে রাখতো। হু থ্রেটেন, হু বলতে কি এই কুমিরদের বোঝাচ্ছে, যে কুমিরেরা কি করতো, হুমকি তৈরি করতো দ্য পিপল অফ দ্য রিজন মানে কি অঞ্চল, এই এলাকা বা এই অঞ্চলের মানুষদের কি করতো, বিভিন্ন হুমকি ক্রিয়েট করতো। অর্থাৎ কুমির যদি আসে জলাশয়ে, মানুষ ভয় পায় না, এটাকে হুমকি বা থ্রেট হিসেবে দেখা হয়েছে। ফুল অফ ক্যানেলস অ্যান্ড ক্রিক মানে কি ছোট নদী, যে এলাকাটা কি ছিল বিভিন্ন ক্যানেল এবং ছোট নদীতে ভরা ছিল। আমরা কিন্তু জানি বঙ্গোপসাগরের, এই হচ্ছে বঙ্গোপসাগর, আর এই হচ্ছে কি সুন্দরবন, এখানে কিন্তু কি শত 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 ছোট ছোট নদী ঢুকছে, ক্যানেল ঢুকছে, ক্রিক ঢুকছে। ক্রিক মানে কি ছোট নদী, এগুলোতে কি কুমির চলে আসতো, আর কুমিররা মানুষের ক্ষতি করতো। তখন এই পীর কি করছে, ওই কুমিরদের বিরুদ্ধে লড়াই করেছে, কুমিরদের কি বলছে, এই তোরা আর এখানে আসবি না, কি এই যে এখানে ছিলাম ক্রিক, ইনডিড মানে কি প্রকৃতপক্ষে এ কাইন্ড অফ ওয়াটারি জঙ্গল বর্ডারিং দ্য বে অফ বেঙ্গল। প্রকৃতপক্ষে কি ছিল, এটা একটা ওয়াটারি জঙ্গল ছিল। ওয়াটারি জঙ্গল কাকে বলা হয়েছে, সুন্দরবনকে বলা হয়েছে ওয়াটারি জঙ্গল। কেন ওয়াটারি জঙ্গল বলা হয়েছে, সাপোজ এই হচ্ছে কি সুন্দরবন, কিন্তু এই সুন্দরবনের মাঝখান দিয়ে অনেক কি ঢুকেছে, অনেক ক্যানেল ঢুকেছে, ক্রিক ঢুকেছে, এই কারণে এটাকে একটা পানিময় জঙ্গল বলা হয়েছে। যেই পানিময় জঙ্গলে অনেক কুমির ছিল, এই কুমিরগুলো কি মানুষের ক্ষতি করতো, থ্রেট তৈরি করতো। দেখো বে অফ বেঙ্গল, বিকজ অফ হিস অ্যালার্ট অ্যান্ড ভিজিলেন্ট প্রেজেন্স, অ্যালার্ট মানে কি সতর্ক, ভিজিলেন্ট মানে কি তৎপর, মানে সবসময় কি নিজের ক্ষেত্রে কি তৎপর থাকতো, যাতে এই কুমিররা মানুষের যাতে কোনো ক্ষতি করতে না পারে, মানুষের জীবনে যাতে কোনো হুমকি তৈরি করতে না পারে, এই জন্য সবসময় সে কি থাকতো, ভিজিল্যান্ট থাকতো। অল প্রেডেটরি মানে কি শিকারী, এনিম্যালস ওয়ার সেড টু হ্যাভ
বিন কেপ্ট উইদিন বাউন্ডস। বাউন্ডস মানে কি সীমা না, অর্থাৎ লিমিটেশন। বাউন্ডস বলতে এখানে কি বলা হচ্ছে, লিমিটেশন, মানে তিনি কি থাকতো, সবসময় সতর্ক এবং কর্মতৎপর থাকতো, যাতে কোনো শিকারী প্রাণী তাদের কি লিমিটেশনের বাইরে বা তাদের বাউন্ডের বাইরে, তাদের সীমানার বাইরে আসতে না পারে, মানুষের জীবনে কোনো হুমকি তৈরি করতে না পারে। এই জন্য সবসময় কি থাকতো, সবসময় সে অ্যালার্ট থাকতো, সতর্ক থাকতো এবং ভিজিলেন্ট প্রেজেন্ট, এবং কি তার একটা তৎপর কি উপস্থিতি সবসময় থাকতো। যদি কেউ কোনো প্রাণী যদি কিছু করতে চাইতো সেইটার প্রতিরোধ করতো, সে ফট করতো বা লড়াই করতো। তারপরে কনসিকুয়েন্টলি এর ফলস্বরূপ কি হলো, আস্তে আস্তে পিপল অফ দিস রিজন, এই এলাকার মানুষজন, এই অঞ্চলের মানুষজন উড প্রে টু হিম, তার কাছে সাহায্য চেয়েছিল ফর প্রোটেকশন, কিসের জন্য, নিরাপত্তার জন্য। যখন দেখলো এই এলাকার মানুষজন যে পীরের আসলে কি অলৌকিক মানে কি ওইখানে আসলে মিরাকেল আছে, অলৌকিক ক্ষমতা আছে, তখন কি করলো, মানুষজন বলছে যে পীর আপনি আমাদের সাহায্য করুন, আমরা আপনার কি ধর্ম মেনে নেবো। এইভাবে আস্তে আস্তে বলছে না এই লোক তো আসলে ভালো, এর মধ্যে কি আছে, ক্ষমতা আছে, মানুষ আস্তে আস্তে আকৃষ্ট হলো। দ্য স্টোরি অফ গাজী পীর হ্যাজ বিন প্রিজার্ভ। প্রিজার্ভ মানে কি সংরক্ষিত। এই যে গাজী পীরের গল্পটি সংরক্ষিত আছে ইন ফক লিটারেচার, এখানে ফল্ক না কিন্তু ফক, ফক লিটারেচারে বা লোক সাহিত্যে কি আছে, সংরক্ষিত আছে, অ্যাজ ওয়েল এস, এবং আর্ট, এবং কি আর্ট অ্যান্ড হ্যাজ বিন পারফর্ম, এবং কি এটা শিল্পতেও কি আছে, সংরক্ষিত আছে, অ্যান্ড হ্যাজ বিন পারফর্ম, এটা আয়োজন করা হয় বা পারফর্ম করা হয় ইন ইন্ডিজিনিয়াস থিয়েটার। ইন্ডিজিনিয়াস মানে কি ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড মিনিং। ইন্ডিজিনিয়াস মানে কি দেশীয়, নেটিভ। ইন্ডিজিনিয়াসের সিনোনিম যদি আসে অনেক সময় নেটিভ, দেশীয় বিভিন্ন থিয়েটারে কি করা হয়, এটা দেখানো হয়। আমরা কিন্তু জানি যে এখন টিভি আছে, মোবাইল আছে, কিন্তু আগে কিন্তু ছিল না, আগে যাত্রাপালা ছিল, কিন্তু ওই যাত্রাপালাকে কি বলা হতো, থিয়েটার বলা হতো ইংরেজিতে। ওই থিয়েটারে কিন্তু এটা কি করা হতো, প্রদর্শন করা হতো। এই গাজী পীরের কাহিনী, তারপর বেহুলা লক্ষিন্দরের কাহিনী, তারপর কি সিরাজউদ্দৌলার কাহিনী, ওগুলো কিন্তু দেখানো হতো এই থিয়েটারে। সাম গাজীর পট স্ক্রল আর পার্ট অফ দ্য কালেকশন অফ ব্রিটিশ মিউজিয়াম। এই যে গাজীর পটের যে স্ক্রল পেইন্টিংগুলো আছে, গাজীর পটের যে স্ক্রলগুলো আছে, যে কি গোলাকৃতি যে লেখাগুলো আছে, এগুলো কি এখনো ব্রিটিশ মিউজিয়ামে, হ্যাঁ ব্রিটিশদের যে জাদুঘর আছে এখানে সংরক্ষিত অবস্থায় আছে। দেখো আমরা কিন্তু ছোট্ট একটা প্যাসেজ ছিল, এটা পড়ে ফেললাম। এখন আমাদের কাজ কি, আমাদের বড় মতোই কাজ হচ্ছে এটা এখন ভালোভাবে একবার প্র্যাকটিস করা। ওকে, এটা আমাদের অত সময় লাগে নাই। হু ওয়াজ গাজী পীর অ্যাকর্ডিং টু দ্য মিথ অ্যান্ড লেজেন্ড। এই মিথ এবং লেজেন্ডের অর্থাৎ কি রূপকথা বা কথা এবং কি লেজেন্ডের কিংবদন্তির কি অনুসারে গাজী পীর কে ছিল, গাজী পীর কে ছিল, তুমি যদি আমরা এখানে একটু দেখি, দেখো দ্য লেজেন্ড অফ গাজী অ্যাকর্ডিং টু সাম মিথ অ্যান্ড লেজেন্ড, গাজী পীর ওয়াজ এ মুসলিম সেন্ট, একজন কি ছিল, মুসলিম একজন সেন্ট ছিল। হু ইজ সেড টু হ্যাভ স্প্রেড ইসলাম, যাকে কি ইসলাম প্রচার করতে বলা হয়েছিল ইন পার্টস অফ বেঙ্গল ক্লোজ টু সুন্দরবন, সুন্দরবনের নিকটবর্তী যে বাংলা আছে ওই বাংলায় ইসলাম প্রচারের জন্য বলা হয়েছিল বা পাঠানো হয়েছিল। সুতরাং বলতে পারি কি, আগে দেখি দু একটা অপশন আমরা বাদ দিতে পারি কিনা। এ মুসলিম সেন্ট হু স্প্রেড ইসলাম ইন বেঙ্গল, এটা হতে পারে। তারপর এ কিং অফ বেঙ্গল, বাংলার একজন রাজা, এটা তো কোনোভাবে হবে না। এ ওয়ারিয়র ফ্রম দ্য সুন্দরবন, সুন্দরবনের একজন যোদ্ধা, এটা হতে পারে। কিন্তু কি ওয়ারিয়র বলতে যে যুদ্ধ করে সরাসরি মানুষের বিরুদ্ধে, হ্যাঁ, সুতরাং এটা আমার না হওয়ার সম্ভাবনা বেশি। এ মিথিক্যাল এনিমেল, একটা এনিমেল তো কখনোই হবে না, এটা ভুল, এটা ভুল। আর এটা সরাসরি দেওয়াই আছে, সুতরাং আমার এগুলো দেখারও প্রয়োজন ওইভাবে নাই। সুতরাং আমার কারেক্ট অ্যান্সার কি এ মুসলিম সেন্ট হু স্প্রেড ইসলাম ইন বেঙ্গল, যে কি বাংলায় ইসলাম প্রচার করেছিল। তারপর যদি আসি আমরা, হোয়াট ওয়াজ গাজী পীর ক্রেডিটেড উইথ, গাজী পীরের কি কি অলৌকিক ক্ষমতা ছিল, তার কি কি গুণ ছিল। এখন যদি দেখি আমরা এই যে এখানে চলে যাই, দেখো হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকেল, মেনি কি মিরাকেল, তার অনেক অলৌকিক ক্ষমতা ছিল। কি ছিল, বিল্ডিং ক্যানেলস ইন বেঙ্গল, সে কি বাংলার মধ্যে খাল খনন করেছিল, এটা কোথাও লেখা আছে, এটা কোথাও লেখা নাই। তারপর পারফর্মিং মিরাকেল, সে কি অনেক অলৌকিকতা দেখাতে পারতো, এটা হতে পারে। তো ফাইটিং উইথ ওয়ার্স মানে কি যুদ্ধে লড়াই করতো না। রাইটিং স্ক্রল পেন্টিং, সে কি স্ক্রল পেন্টিং আঁকতো না। সুতরাং কি পারফর্মিং মিরাকেল, সে কি মিরাকেল দেখাতো। যেমন তার কথায় যে বন্য যে প্রেডিটরগুলো আছে এগুলো তাদের বাউন্ডারির মধ্যে থাকতো, তারা বাউন্ডারির মধ্যে থাকতো, তারা লিমিটেশন ক্রস করতো না, তারা মানুষের জীবনে হুমকি আর তৈরি করতো না। এটা কি তার অলৌকিক ক্ষমতা। তারপর তার এতটাই অলৌকিক ক্ষমতা ছিল সে বাঘের উপরে চড়ে ঘুরতো। সুতরাং কি এটা তুমি আমি হলে পারবো না, কিন্তু এটা কি তার মিরাকেল।
তবে হোয়াট মিরাকেলস অ্যাবিলিটি ইজ গাজীপুর বিলিভ টু হ্যাভ হ্যাড, মানে কি কি হোয়াট মিরাকেল অ্যাবিলিটি, অ্যাবিলিটি মানে কি হচ্ছে সক্ষমতা, ইজ গাজীপুর বিলিভ টু হ্যাভ হ্যাড মানে কি বিশ্বাস করা হয় যে গাজীপুরের কি কি সক্ষমতা ছিল বা কি কি অলৌকিক ক্ষমতা ছিল, কি কি অলৌকিক ক্ষমতা ছিল, হিলিং পিপল মানুষকে কি করতে পারতো, আরোগ্য করতে পারতো, মানুষের যদি রোগ হতো তাহলে তাকে কি করতে পারতো, চিকিৎসা করতে পারতো, এমন কিছু কি লেখা আছে, এমন কিছু এই টেক্সটেই নাই। তারপরে কামিং ডেঞ্জারাস অ্যানিমেল, সেই ডেঞ্জারাস যে অ্যানিমেলগুলো আছে তাদের শান্ত করতে পারতো, হ্যাঁ এটা হতে পারে। মেকিং রেইন ডিউরিং ড্রাউট, ড্রাউট মানে কি খরা, যখন বন্যা, যখন কি বৃষ্টি পড়েই না, খরার সময় বৃষ্টি নামাতে পারতো, বৃষ্টির কথা কি এখানে কেউ বলছে, তুমি একবার বলো, এখানে কিন্তু আমার বৃষ্টির কথা আসেই নাই। তারপরে ফ্লাইং অ্যাক্রস দ্য সুন্দরবন, সে সুন্দরবনের উপরে উড়তে পারতো, সে কি পাপাকা পড়েই না, সে এখানে পাপাকা পরের কথা এখানে বলা হয় নাই, তখন সে উড়ার কথা এখানে বলা হয়, সে বাঘের উপর চড়তে পারতো এটা বলা আছে, কিন্তু উড়ার কথা কিন্তু বলা নাই। সুতরাং আমার অ্যান্সার কি কামিং ডেঞ্জারাস এনিমেল, সে কি ডেঞ্জারাস যে এনিমেলগুলো আছে সেগুলোকে শান্ত করতে পারতো। যদি দেখো যে এটা কোথা থেকে আসছে তাহলে আমরা দেখা দিই যে এখানে বলা হয়েছে এই যে হি ক্যান কাম ডেঞ্জারাস এনিমেল অ্যান্ড মেক দেম ডোকাল, এবং কি তাদের বাধ্য করতে পারতো, শিকারি করতে পারতো। সুতরাং এই যে এখানে সরাসরি দেওয়াই আছে, আমাদের এত প্যারা নিয়ে লাভ আছে। এই যে এইটা না, সরি, এই যে আমার উত্তর হবে কি এই যে কামিং ডেঞ্জারাস এনিমেল। ওকে, তারপর সেইখানে হাউ ইজ গাজী, হাউ মানে কি কিভাবে বা কত, হাউ ইজ গাজীপুর ইউজুয়ালি ডেপিক্টেড, ডেপিক্টেড মানে কি ভাইয়া বর্ণনা করা, বর্ণনা করা ইন স্ক্রল পেন্টিং, গাজীপুরকে স্ক্রল পেন্টিং এ কিভাবে বর্ণনা করা হতো। যদি আমরা এখানে দেখি কিভাবে স্ক্রল পেন্টিং এ বর্ণনা করা হতো, আমরা যদি এখানে দেখি এই যে হি ইজ depicted in person scroll painting riding a fierce looking Bengal tiger, সে কি করছে একটা ভয়ঙ্কর দেখতে বা হিংস্র একটা বাঘের উপর চড়ছে, a snake in his hand, তার হাতে কি একটা সাপ আছে, বাট ইন নো অ্যাপারেন্ট ডেঞ্জার, কিন্তু কি স্পষ্টত কোনো ভয় তার মুখে নাই, কোনো ভয় নাই। এই ক্ষেত্রে দেখো এটা কিন্তু দেওয়া আছে রাইডিং এ হর্স অ্যান্ড হোল্ডিং এ স্পেয়ার, একটা কি ঘোড়ার উপর চড়ে আছে, এটা তো হর্স যেহেতু আছে কখনোই হবে না। তারপর রাইডিং এ টাইগার অ্যান্ড হোল্ডিং এ স্নেক, হ্যাঁ আমরা জানি যে এটার অ্যান্সার হবে কি একটা বাঘের উপর চড়ে আসে, কারণ কি রয়্যাল বেঙ্গল মানে কি, রয়্যাল বেঙ্গল হচ্ছে কি টাইগারের কথাই বলা হয়েছে, রয়্যাল বেঙ্গল মানে হচ্ছে কি টাইগার। তারপরে স্ট্যান্ডিং বাই এ রিভার উইথ এ ক্রোকোডাইল, একটা কি নদীর পাশে একটা কুমির নিয়ে দাঁড়ায় আছে না, সিটিং আন্ডার এ ট্রি উইথ এ বুক, একটা বই হাতে গাছের নিচে দাঁড়ায় আছে, এটাও কিন্তু হবে না। সুতরাং আমরা কারেক্ট অ্যান্সার কি রাইডিং এ টাইগার অ্যান্ড হোল্ডিং এ স্ন্যাক, একটা কি বাঘের উপরে হাতে সাপ নিয়ে সে চড়ছে। এখন দেখো হোয়াট কাইন্ড অফ এনভায়রনমেন্ট ডিড গাজীপুর প্রোটেক্ট দ্য পিপল ফ্রম, কোন ধরনের পরিবেশ থেকে গাজীপুর মানুষদের বাঁচাতেন বা রক্ষা করতেন। এখানে দেখো ড্রাই ডেজার্ট থেকে, ডেজার্ট মানে কি মরুভূমি, এখানে কি সুন্দরবনে কি কোনো মরুভূমি আছে, সুতরাং কি এটা তো শুরুতেই হবে না। এ ওয়াটারি জঙ্গল বর্ডারিং দ্য বে অফ বেঙ্গল, এমন একটা জায়গা থেকে যেটা কি একটা কি পানিময় একটা কি ছিল, জঙ্গল ছিল, যেটা পাশে ছিল কি বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর, এটা হতে পারে। স্নো কভার্ড মাউন্টেন, এমন একটা পাহাড় থেকে বাঁচাতো যেই পাহাড়ের উপরে কি ছিল, বরফ ছিল, বাংলাদেশের কোনো পাহাড়ে কি বরফ আছে, সুতরাং এটা কি হওয়ার কোনো পসিবিলিটি আছে, নাই। তারপরে ডেন্স আরবান সিটিজ, ডেন্স মানে কি ঘন, আরবান সিটিজ মানে কি শহর এলাকা, অনেক হিজিবিজি একটা শহর এলাকা থেকে কি মানুষকে রক্ষা করতো না। আমরা কিন্তু জানি গাজীপুর গিয়েছিল হচ্ছে কি একটা ওয়াটারি জঙ্গলে, হ্যাঁ যে জঙ্গলটা কি সমুদ্রের পাশে ছিল, বে অফ বেঙ্গলের পাশে ছিল, এই কারণে সেখানে অনেক কুমির অন্যান্য হিংস্র প্রাণীর আক্রমণ ছিল, এই আক্রমণ থেকেই গাজীপুর ওই এলাকার মানুষদের কি করেছে, প্রোটেক্ট করেছে বা রক্ষা করেছে। তারপর হোয়াট কাইন্ড অফ এনভায়রনমেন্ট ডিড গাজীপুর প্রোটেক্ট দ্য পিপল ফ্রম, কি ধরনের এনভায়রনমেন্ট থেকে বা পরিবেশ থেকে গাজীপুর কি করেছে, মানুষকে প্রোটেক্ট করেছে বা রক্ষা করেছে। এটার অ্যান্সার হবে কি এ ওয়াটারি জঙ্গল বর্ডারিং দ্য বে অফ বেঙ্গল। এবার আসো হাউ ডিড গাজীপুর হেল্প দ্য পিপল অফ দ্য রিজিয়ন, ওই রিজিয়ন মানে কি অঞ্চল বা এলাকা, অঞ্চল বা এলাকা, হ্যাঁ ওয়ার্ড মিনিং কিন্তু একদম মাস্ট, অঞ্চল বা এলাকা, আমি কিন্তু সবসময় বলি ওয়ার্ড মিনিং তোমার লাগবেই। হাউ ডিড গাজীপুর হেল্প দ্য পিপল অফ দ্য রিজন, ওই রিজনের মানুষদের গাজীপুর কিভাবে কি করেছে, সাহায্য করেছে। বাই ফাইটিং ওয়ার্স, যুদ্ধ লড়াই করার মাধ্যমে, যুদ্ধ করার মাধ্যমে। বাই এনাবলিং দেম টু লিভ নিয়ার ফরেস্ট অ্যান্ড কাল্টিভেট ল্যান্ড, তাদের কি
ফরেস্টের কাছাকাছি বসবাস করা সক্ষম করে তারা যাতে কি জঙ্গলের পাশাপাশি কাছাকাছি থাকতে পারে অ্যান্ড কাল্টিভেট ল্যান্ডস এবং কি চাষাবাদ করতে পারে। এটা হতে পারে বাই টিচিং দেম নিউ ল্যাঙ্গুয়েজ, তাদেরকে নতুন ভাষা শিখিয়ে, বাই লিডিং ট্রেড এক্সপেডিশন, মানে কি তাদের অর্থনৈতিক ক্রিয়াকলাপ শিখিয়ে। এটা কিন্তু কি হবে আমরা কিন্তু জানি এটা এখানে হবে, কি কারণে এটা এখানে হবে আমরা ডাইরেক্ট এখানে চলে যাই। এই এখানে কিন্তু আমরা দেখি যে কিভাবে সাহায্য করেছে, দেখো এই দেখো, ইট ওয়াজ অলসো বিলিভ দ্যাট হি এনাবেল ভিলেজার্স টু লিভ ক্লোজ টু দ্য ফরেস্ট, সে কি করেছে ভিলেজারদের বা গ্রামবাসীকে গ্রামে ওই বনের কাছাকাছি বসবাস করতে সক্ষম করেছিল, অ্যান্ড জঙ্গলস অ্যান্ড কাল্টিভেট দেয়ার ল্যান্ডস, এবং কি ওই ল্যান্ডগুলোকে কাল্টিভেট করতে বা চাষাবাদ করতে কি তাদের সক্ষম করেছিল। অর্থাৎ আগে এরকম একটা অবস্থা হয়েছিল যে বনের পাশাপাশি যাদের জমিগুলো আছে তারা চাইলে ওখানে চাষাবাদ করতে যেতে পারতো না, বাঘ বা অন্যান্য হিংস্র প্রাণী এসে তাদের আক্রমণ করতো, এই ভয় কেউ যেত না। কিন্তু যখন গাজী পীর ওই এলাকায় গেল তিনি কি করলো, তিনি বাউন্ডারি ঠিক করে দিল যে বন্য প্রাণীরা এই বাউন্ডারি এই পাশে আসতে পারবে না। এর ফলে মানুষজন নির্ভয়ে তাদের জমিতে যেতে পারলো এবং চাষাবাদ করতে পেরেছিল। সুতরাং আমরা বলতে পারি কি এই যে বাই ইনাবেলিং দ্যাম টু লিভ নিয়ার ফরেস্ট, কি মানুষ তাদের কি লিভ ওই ফরেস্টে বা জঙ্গলের নিকটে কি করতে পারে বসবাস করতে পারে, অ্যান্ড কাল্টিভেট ল্যান্ডস এবং কি চাষাবাদ করতে পারে। এই যে অ্যান্সার হচ্ছে কি এটা। এবার আসো আমরা আবার ওই প্যাসেজটাই আমরা এখন অ্যান্সারিং কোশ্চেন করবো, এইখানে প্যাসেজটা আমরা আবার দিয়েছি যাতে বারবার আমাদের পিছে যাওয়া না লাগে। ওকে, এখন দেখো প্রশ্ন যখন দেখবে একদম মাথা ঠান্ডা, হোয়াট কাইন্ড অফ এক্সট্রাঅর্ডিনারি, এক্সট্রাঅর্ডিনারি মানে কি অসাধারণ, এক্সট্রাঅর্ডিনারি মানে কি ভাইয়া অসাধারণ, অসাধারণ এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার ডিড গাজী হ্যাভ, গাজীর কি কি অসাধারণ পাওয়ার ছিল। এখন যদি দেখি আমরা পুরো প্যাসেজে যে গাজী পীর হ্যাড দ্য এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার টু কাম ডেঞ্জারাস এনিম্যাল। এখন দেখো এই যে হোয়াট কাইন্ড অফ পাওয়ার ডিড, যেহেতু ডিড আছে আমি কিন্তু বলেছি ভাই ডিড থাকলে কি হবে এটা পাস্টে হবে, কারণ কি এটা পাস্টের কথা। এখন দেখো গাজী পীর হ্যাড, এই দেখো হ্যাড দিয়েছে কারণ কি আমরা জানি হচ্ছে কি হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্টে, এই দুটো হচ্ছে প্রেজেন্টে, আর এটা কি হ্যাড হচ্ছে পাস্ট। এটা হ্যাভ হ্যাজ মধ্যে কি আছে, আছে, আর এটার অর্থ কি ছিল। গাজী পীর হ্যাড, গাজী পীরের ছিল দ্য এক্সট্রাঅর্ডিনারি পাওয়ার, কি অসাধারণ শক্তি, কিসের শক্তি, টু কাম ডেঞ্জারাস এনিমেল মানে কি হিংস্র প্রাণীদের শান্ত করার, অ্যান্ড মেক দেম ডোকাল এবং কি তাদের বাধ্য করার। হি কুড প্রোটেক্ট ভিলেজার ফ্রম প্রেডেটরি এনিমেল, সে কি শিকারী এনিমেল থেকে ভিলেজারদের বা গ্রামবাসীকে কি করতে পারতো সাহায্য করতে পারতো বা বাঁচাতে পারতো, সাচ অ্যাজ ক্রোকোডাইল, যেমন কি ডেঞ্জারাস এনিমেল বলে দিছে কি কি ক্রোকোডাইল, কুমির, অ্যান্ড টাইগার্স, ইনাবেলিং দেম টু লিভ অ্যান্ড কাল্টিভেট ল্যান্ডস নিয়ার দ্য ফরেস্ট, এবং কি তাদের সক্ষম করেছিল যাতে তারা বনের পাশাপাশি কি করতে পারে থাকতে পারে এবং তাদের জমিগুলো চাষাবাদ করতে পারে। তুমি যদি চাও যে এই যে ভাইয়া যেহেতু এটা বইয়ের নাই সরাসরি সাচ এস ক্রোকোডাইল অ্যান্ড টাইগার আমরা দিব না, তাইলেও হবে। এটা কই থেকে দিলাম দেখো আমরা, এই দেখো অ্যাকর্ডিং হি অলসো ফট ক্রোকোডাইলস, তারপর কে হু থ্রেটেন দ্য পিপল অফ দ্য রিজন অ্যান্ড ক্যানেলস অ্যান্ড ক্রিক, এখান থেকে তুমি সরাসরি দিতে পারবা। আরেকটা হচ্ছে কে এই যে হি কুড সাপোজলি কাম ডেঞ্জারাস এনিমেল অ্যান্ড মেক দেম ডোকাইল, একদম দেখে দেখে লিখবা, সমস্যা নেই। তো জাস্ট সাজানোটা ম্যাটার করে, তুমি কিভাবে সাজাবা। হ্যাঁ এলোমেলো করে সাজালেও হবে কিন্তু সঠিক হওয়া লাগবে। ওকে, তুমি উল্টা দিলা গ্রামার ভুল দিলা তাহলে কিন্তু হবে না, সঠিকভাবে এলোমেলো করে সাজালেও হবে। এখন দেখো এবার আসো বি নাম্বার, হোয়াট ওয়াজ দ্য জিওগ্রাফিক্যাল নেচার অফ দ্য রিজিয়ন, জিওগ্রাফিক্যাল মানে কি ভৌগোলিক, জিওগ্রাফিক্যাল মানে কি ভাইয়া ভৌগোলিক। হোয়াট ওয়াজ দ্য জিওগ্রাফিক্যাল নেচার, ভৌগোলিক নেচারটা কেমন ছিল, ভৌগোলিক পরিবেশটা কেমন ছিল, অফ দ্য রিজিয়ন ওই এলাকার, হোয়ার গাজী পারফর্মড হিজ মিরাকেল, গাজী যেই এলাকায় তার অলৌকিক ক্ষমতা দেখাতো ওই এলাকার ভৌগোলিক অবস্থান কেমন ছিল, অর্থাৎ সুন্দরবনের অর্থাৎ যেই এলাকায় সে থাকতো ওই এলাকার ভৌগোলিক অবস্থাটা কেমন ছিল। দেখো দ্য রিজিয়ন হোয়ার গাজী পীর পারফর্মড হিজ মিরাকেল ওয়াজ, দেখো এটা কিন্তু কি ওয়াজ দিয়ে দেওয়া আছে, পাস্টে দেওয়া আছে, সুতরাং আমার অ্যান্সারও কিসে হবে পাস্টে হবে। ওয়াজ এ ওয়াটারি জঙ্গল বর্ডারিং দ্য বে অফ বেঙ্গল, এটা কি ছিল ওই এলাকা ছিল একটা ওয়াটারি জঙ্গল, অর্থাৎ সুন্দরবনের কথা বলছে। হ্যাঁ
বর্ডারিং দ্য বে অফ বেঙ্গল, যেটা কি বে অফ বেঙ্গলের বর্ডারের কাছাকাছি ছিল। ইট ওয়াজ ফুল অফ ক্যানেলস ক্রিক, এটা কি ছোট ছোট ক্যানেল বা খাল দ্বারা, ছোট নদী দ্বারা, অ্যান্ড ফরেস্ট, মেকিং ইট চ্যালেঞ্জিং এরিয়া ফর হিউম্যান সেটেলমেন্ট, সেটেলমেন্ট মানে কি বাসযোগ্য অবস্থান, হ্যাঁ বাসাবাড়ি, ডিউ টু দ্য প্রেজেন্স অফ প্রেডেটরি এনিমাল, এই যে ওই এলাকায় যে অনেক কি শিকারী প্রাণী ছিল, এই কারণে ওইখানে মানুষের বসবাস কি ছিল, একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, একটা কঠিন একটা ব্যাপার ছিল। দেখো এটা আমি আমার মতো দিয়েছি, তুমি যদি চাও তোমার মতো দিবা, মোস্ট ওয়েলকাম, যে যার মতো যত সহজভাবে পারো দিতে পারো, কোনো সমস্যা নাই, জাস্ট অ্যান্সারটা হলেই হলো। তারপর দেখো, হোয়াই ডু ইউ থিঙ্ক ওয়াজ গাজী অ্যাডমায়ার্ড ইন পার্টস অফ রুরাল বাংলাদেশ ফর এ লং টাইম? হোয়াই মানে কি কেন, হোয়াই ডু ইউ থিঙ্ক কেন তুমি মনে করো, ওয়াজ গাজী অ্যাডমায়ার্ড মানে কি প্রশংসিত, কেন গাজী প্রশংসিত হয়েছিল ইন পার্টস অফ রুরাল বেঙ্গল, রুরাল মানে কি গ্রামীণ, গ্রাম বাংলায় কেন গাজী কি হয়েছিল, অনেক প্রশংসিত হয়েছিল, কেন হয়েছিল, এটা তুমি কি মনে করো? ফর এ লং টাইম, অনেক দীর্ঘ সময় ধরে, অর্থাৎ দীর্ঘ সময় ধরে যে গাজী গ্রাম বাংলায় অনেক প্রশংসিত ছিল, এটা কেন? দেখো এখানে কিন্তু আমরা জানি গাজী পীরের কি ছিল, কিছু মিরাকেল ছিল। এখানে গাজী পীর ওয়াজ অ্যাডমায়ার্ড, এখানে কিন্তু ওয়াজ দিয়ে দেওয়া আছে, সুতরাং কি গাজী পীর ওয়াজ অ্যাডমায়ার্ড ইন পার্টস অফ রুরাল বাংলাদেশ ফর হিজ ভিজিলেন্ট প্রেজেন্ট, তার কি সজাগ দৃষ্টির কারণে, অ্যান্ড মিরাকিউলাস পাওয়ার, এবং কি তারা অলৌকিক ক্ষমতার কারণে, দ্যাট প্রোটেক্টেড পিপল, যা কি করেছিল, মানুষকে রক্ষা করেছিল, ফ্রম ডেঞ্জারাস এনিমেল, ভয়ঙ্কর প্রাণী থেকে, অ্যালোয়িং দেম, তাদের কি সক্ষম করেছিল, টু লিভ নেয়ার ফরেস্ট, বনের কাছাকাছি থাকতে, অ্যান্ড কাল্টিভেট দেয়ার ল্যান্ডস, এবং কি তাদের জমি চাষ করতে। হিজ রোল অ্যাজ এ প্রোটেক্টর মেড হিম এ রিভার্ডেড ফিগার ইন দ্য কমিউনিটি, অর্থাৎ কি তার এই যে কমিউনিটি বা এই সমাজের, ওই এলাকার কমিউনিটি দিতে পারো, রিজন দিতে পারো, সোসাইটি দিতে পারো, যা ইচ্ছা দিতে পারো, ওই এলাকার কি, অথবা এটা যদি চাও তোমরা স্কিপ করবা, স্কিপও করতে পারো, তার যে ভূমিকাটা, তাকে কি করেছিল, ওই এলাকায় একটা জনপ্রিয় ফিগারে পরিণত করেছিল। এখন দেখো, হোয়াট আর দ্য ডিফারেন্ট আর্ট ফর্ম in which the myth of Ghazi is kept alive in Bangladesh and even outside of the country. দেখো, হোয়াট আর দ্য ডিফারেন্ট আর্ট, কি কি বিভিন্ন শিল্প ফর্ম, কি কি শিল্পের ধরনে, ইন হুইচ দ্য মিথ অফ গাজী, এই গাজীর যে রূপকথা, ইজ কেপ্ট অ্যালাইভ, এই রূপকথাকে কি জাগিয়ে রাখা হয়েছে, ইন বাংলাদেশে অ্যান্ড আউটসাইড দ্য কান্ট্রি, এবং কি বাংলাদেশের বাইরে। আমরা কিন্তু জানি ব্রিটিশ মিউজিয়াম, যেটা বাংলাদেশের বাইরে লন্ডনে অবস্থিত, সেখানে কি গাজীর পট রয়েছে, সুতরাং আমরা এটা অ্যান্সারটা এভাবে দিতে পারি, দ্য মিথ অফ গাজী পীর ইজ কেপ্ট অ্যালাইভ থ্রু ফক লিটারেচার, হ্যাঁ ফক লিটারেচারের মাধ্যমে, মানে কি লোক সংস্কৃতির মাধ্যমে, এটা কিন্তু সরাসরি দেওয়া আছে। স্ক্রল পেন্টিং নোন অ্যাজ গাজীর পট, হ্যাঁ গাজীর পট নামে যে স্ক্রল পেন্টিং আছে, এটার মাধ্যমে, অ্যান্ড ইন্ডিজিনাস থিয়েটার ফর্ম লাইক যাত্রার মতো কি ইন্ডিজিনাস যে দেশীয় যে কি নাট্য আছে, তার মাধ্যমে। তুমি যদি এই পর্যন্ত দাও তাইলেও হবে, কোনো সমস্যা নেই। সাম অফ দিস আর্ট ওয়ার্ক সাচ এস গাজীর পট স্ক্রল আর ইভেন প্রিজার্ভ ইন ইন্টারন্যাশনাল কালেকশন লাইক দ্য ব্রিটিশ মিউজিয়াম। একদম বইয়ের লাইনটা, এটা বইয়ের শেষ লাইনটা। দেখো আমি দ্রুত শেষ করতে যাচ্ছি, কারণ কি তোমরা অলরেডি বুঝতে পারছো, যারা প্রথমটা ভালোভাবে করেছো তারা অলরেডি এটা বুঝতেই পারছো যে কিভাবে হচ্ছে। তারপর হু ওয়াজ গাজী পীর অ্যান্ড হোয়াট ইজ হি নোন ফর, গাজী পীর কে ছিল এবং সে কিসের জন্য কি পরিচিত। হু ওয়াজ গাজী পীর অ্যান্ড হোয়াট হি ইজ নোন ফর, সে কিসের জন্য, এটা একদম প্রথম লাইনটা, একদম প্রথম লাইন। গাজী পীর ওয়াজ এ মুসলিম সেন্ট নোন ফর স্প্রেডিং ইসলাম ইন দ্য রিজিয়ন অফ বেঙ্গল নিয়ার দ্য সুন্দরবন। গাজী পীর কি ছিল, একজন সেন্ট ছিল, একজন পীর ছিল, নোন ফর পরিচিত ছিল, স্প্রেডিং ইসলাম প্রচারের জন্য, কোন এলাকায়, ইন দ্য রিজিয়ন অফ বেঙ্গল, বাংলার কি এলাকায়, যেই এলাকাটা নেয়াদা সুন্দরবনের নিকটে অবস্থিত, অর্থাৎ সুন্দরবনের নিকটে যেই বাংলাটা অবস্থিত, সেই বাংলায় ইসলাম প্রচারের জন্য সে কি পরিচিত। হি ইজ ক্রেডিটেড উইথ মিরাকিউলাস পাওয়ার, সে কি তার অনেক কি অলৌকিক ক্ষমতা ছিল, সাচ এস যেমন কামিং ডেঞ্জারাস এনিমেল, সে কি করতে পারতো, ডেঞ্জারাস এনিমেলদের শান্ত করতে পারতো, অ্যান্ড প্রোটেক্টিং পিপল ফ্রম প্রেডেটর লাইক ক্রোকোডাইল অ্যান্ড টাইগার, এবং কি সে প্রেডেটর হিংস্র জিনিস থেকে বা হিংস্র প্রাণী যেমন কি বাঘ এবং কুমির থেকে মানুষকে কি করতে পারতো, বাঁচাতে পারতো, প্রোটেক্ট করতে পারতো, নিরাপত্তা দিতে পারতো। তারপর দেখো, হাউ ইজ গাজীপীর টিপিক্যালি ডেপিক্টেড ইন আর্ট, ডেপিক্টেড মানে কি বর্ণনা আর কি। হাউ ইজ গাজীপীর টিপিক্যালি ডেপিক্টেড ইন আর্ট মানে কি শিল্পে বা আর্টে গাজীপীরকে কিভাবে বর্ণনা করা হয়েছে। দেখো এখানে গাজীপীর ইজ
টিপিক্যালি ডেপিক্টেড ইন স্ক্রল পেন্টিং, নাকি কি স্ক্রল পেন্টিং এর মধ্যে কি করা হয়েছে, বর্ণনা করা হয়েছে অর গাজীর পটের মধ্যে রাইডিং এ ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার, যেখানে কি সে একজন একটা হিংস্র দেখতে বাঘের উপরে কি রয়েছিল, চোর ছিল বা বসেছিল, উইথ এ স্নেক ইন হিজ হ্যান্ড, তার হাতে কি ছিল, একটা সাপ ছিল, বাট হি অ্যাপিয়ার্স ইন নো ডেঞ্জার ফ্রম দিস এনিম্যাল, এবং কি স্পষ্টভাবে কি এখান থেকে কোনো কি ছিল না, কোনো ভয় ছিল না, তার মধ্যে কোনো ভয় ছিল না। তুমি বইয়ের লাইনটাও যদি এখানে সরাসরি দিয়ে দাও তাও হবে। তারপর হোয়াট রোল ডিড গাজী পীর প্লে ইন প্রোটেক্টিং দ্য ভিলেজারদের রক্ষা করতে বা নিরাপত্তা দিতে কি কি ভূমিকা পালন করেছিল এই গাজী পীর, যদি দেখি আমরা এটা এইভাবে দিতে পারি। গাজী পীর প্রোটেক্টেড ভিলেজার্স বাই কিপিং প্রেডেটরি এনিম্যাল লাইক টাইগার্স অ্যান্ড ক্রোকোডাইল আন্ডার কন্ট্রোল। হ্যাঁ, তাদের কি ক্রোকোডাইল এবং টাইগার মানে কুমির এবং বাঘকে কি কন্ট্রোলে রেখে বা কি নিজের নিয়ন্ত্রণে রেখে সে ভিলেজারদের নিরাপত্তা দিয়েছিল। দিস অ্যালোড দ্য ভিলেজার টু লিভ নিয়ার ফরেস্ট, এর ফলে কি ভিলেজাররা বনের কাছাকাছি বসবাস করতে পারতো। কাল্টিভেট দেয়ার ল্যান্ড, তাদেরকে ল্যান্ডগুলো বা তাদের যে চাষাবাদের জমিগুলো আছে সেগুলো কি করতে পারতো, চাষাবাদ করতে পারতো। অ্যান্ড ফিল সেফ ফ্রম ন্যাচারাল থ্রেট, এবং প্রাকৃতিক বিভিন্ন হুমকি থেকে নিজেদের কি করতো, নিরাপদ ভাবতো। এটা গাজী পীরের মিরাকিউলাস পাওয়ারের কারণেই। এই দেখো আমরা কিন্তু এগুলো ওয়ান বাই ওয়ান শেষ করলাম, ঠিক না? এখন শেষ করলাম একদম শেষ। এখন আমরা এই লেকচার একে যদি আমরা ভালোভাবে করি তাহলে আমরা অ্যাটলিস্ট বুঝতে পারবো যে কীভাবে আমার অ্যান্সারগুলো করার আগে। এখন তোমরা এই দুইটা ভালোভাবে প্র্যাকটিস করো। তারপরে তোমার হোমওয়ার্ক কি? তোমার হোমওয়ার্ক হচ্ছে এই যে আমাদের একটা দেওয়া আছে নেলসন ম্যান্ডেলা। কিভাবে তোমরা অ্যান্সার করবে আমি বলি। আগে এই নেলসন ম্যান্ডেলার উপরে তোমার দুইটা পৃষ্ঠা আছে, এটা খুব ভালোভাবে পড়বা, খুব ভালোভাবে একদম লাইন টু লাইন। হ্যাঁ, খুব ভালোভাবে পড়ার পরে তারপর তুমি এইগুলো অ্যান্সারে যাবো। যেমন হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইমানসিপেশন ইন দ্য প্যাসেজ রেফার টু, এই প্যাসেজে ইমানসিপেশন বলতে কি বোঝায়? আমরা জানি ইমানসিপেশন মানে কি মুক্তি। এখন মুক্তি মানে কি? জুবিলেশন, তারপর ওভেশন, তারপর লিবারেশন, রিসিপশন। আমরা জানি লিবারেশন মানে হচ্ছে কি মুক্তি, সুতরাং লিবারেশন হয়ে যাবে। এখন হচ্ছে প্রত্যেকটা অ্যান্সার আমার এখানে ঠিকঠাক মতো দেওয়া আছে। হ্যাঁ, তুমি যদি চাও যে অ্যান্সারগুলো তুমি আগে নিজে করবা তারপরে অ্যান্সার মিলাবা, ওকে? তবে এখানে প্রত্যেকটা প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্ন ওয়ান বাই ওয়ান দেখবা আর অ্যান্সারগুলো মিলাবা, ওয়ান বাই ওয়ান দেখবা আর অ্যান্সারগুলো মিলাবা। তাইলে কি হবে, তোমার আর কোনো সমস্যা থাকবে না আশা করছি। ওকে, তাহলে আজকে আমাদের লেকচার 1 এই পর্যন্তই থাকলো। আশা করছি এইখান থেকে তোমাদের কোনো সমস্যা হবে না। যদি সমস্যা হয় তোমরা অবশ্যই আমাদের সাথে ইনবক্সে বা আমাদের গ্রুপে যোগাযোগ করতে পারো। ইনশাআল্লাহ তোমাদের সমস্যা আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ওকে ভাইয়া, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকলো। সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।